নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবযানী। শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান আমরি বাংলা ভাষা। 1948 সালে পূর্ব পাকিস্তানে প্রথম শুরু হয় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জোরালো একটা দাবি, আর সেই দাবি ক্রমশ এক ভয়ঙ্কর আন্দোলনের রূপ নিতে শুরু করে। 1952 সালে সেই দাবি শুধুমাত্র দাবি বা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেই দাবি, সেই আন্দোলন রক্তের স্রোতে পরিণত হয় আর লেখা হয় রক্ত দিয়ে এক ইতিহাস। আজ যা স্বাক্ষর আমরা, যার বলা যেতে পারে যে সুফল ভোগ করছি আমরা, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গোটা পৃথিবী জুড়ে এই বিশেষ দিনটিকে স্মরণ করা হচ্ছে। এটা আমাদের কাছে, প্রত্যেকটি বাঙালির কাছে অত্যন্ত গর্বের দিন। আর এই যে বলা যেতে পারে যে এই আন্দোলন, মাতৃভাষাকে রাষ্ট্রভাষায় রূপান্তরিত করার যে আন্দোলন, এবং যার জন্য বহু মানুষ তাদের প্রাণ দিয়েছেন, প্রচুর রক্ত ঝরেছে, অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে বহু মানুষ গেছেন, তাদের ফলশ্রুতি আমরা, তাদের সুফলটা আমরা কিন্তু ভোগ করছি। এবং সব থেকে বড় কথা, 1971 সালের যে মুক্তিযুদ্ধ আমরা দেখেছি, সেই যুদ্ধের বীজ বপন কিন্তু হয়েছিল সেই 1952 সাল থেকেই। ধীরে ধীরে তা মুক্তিযুদ্ধের রূপ নেয় এবং আমরা দেখতে পাই এক স্বাধীন বাংলাকে, বাংলাদেশকে। এটা সত্যি বাঙালি হিসেবে খুব ভালো লাগে বলতে, খুব গর্ব হয়। কিন্তু সেই গর্বটাকে শুধুই মাত্র এই একটি দিনের জন্য, 21শে ফেব্রুয়ারির জন্য, বা আমরা যেটুকু বুঝি বা জানি, বাকি আমাদের এই প্রজন্ম, এখনকার যে ছেলে মেয়েরা রয়েছে, তারা কি সত্যি বোঝে যে কেন 21শে ফেব্রুয়ারি আমরা পালন করছি, কি ঘটেছিল, কত দিন ধরে ঘটেছিল, কত আন্দোলন হয়েছে, কত রক্ত ঝরেছে? বোধহয় আমরা সঠিকভাবে তাদের কাছে সেটা পৌঁছে দিতে পারছি না। আর বাকি রইল মাতৃভাষাকে, অর্থাৎ আমাদের বাংলাকে আমরা কতটা নিজেরা মর্যাদা দিচ্ছি, কিভাবে আগলে রেখেছি, এই নিয়েই আমাদের আলোচনা। আর আজকের আলোচনায় আমরা বিশিষ্ট মানুষদের পেয়ে গেছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, আমরা পেয়ে গেছি অনুষ্টুপ পত্রিকার সম্পাদক অনিল আচার্যকে, অনিলার পাশাপাশি আমাদের সঙ্গে শোভন রয়েছেন বাচিক শিল্পী, এবং শোভন সুন্দরের পাশেই যিনি রয়েছেন, মানে যার পরিচয়টা আজকে কিভাবে দেব, মানে আমরা যদি দূরদর্শন বলি, সেই দূরদর্শনের সঙ্গে যে নামটা, বাংলা দূরদর্শনের সঙ্গে যে নামটা চলে আসে, সেটা হচ্ছে পঙ্কজ সাহা। স্বয়ং পঙ্কজ সাহা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং যেহেতু আমাদের মধ্যে পঙ্কজ দা রয়েছেন, বিশিষ্ট প্রবীণ সাংবাদিক, পঙ্কজ দা নিজে চোখে দেখেছেন মুক্তিযুদ্ধের সেই আন্দোলন, সেই সময় শুধু দেখা নয়, লেখা নয়, তিনি অনুভব করেছেন। কারণ বাংলাদেশের সেই সময় যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন, বাংলাদেশের অলি গলি দিয়ে, সেই রক্তের স্রোতের মধ্যে দিয়ে তিনি হেঁটেছেন এবং তিনি তার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আজ আমরা তার কাছে প্রথম জানতে চাইছি যে যেহেতু এই আন্দোলনের মধ্যেই বলা যেতে পারে, এই বাংলা ভাষাকে মাতৃভাষা করা আন্দোলনের মধ্যে লুকিয়েছিল যুদ্ধের আন্দোলন, তো এটা একটা কোথাও না কোথাও অতপ্রতরিত ভাবে জড়িত। তো আপনার কাছে যেটা জানতে চাইছি যে আপনি ঠিক কি দেখেছিলেন 1971-এর সেই দিনগুলিতে, যখন আপনি ওখানে উপস্থিত রয়েছেন, কি আবেগ দেখেছিলেন? মানুষ কিভাবে লড়ছে, কিভাবে নিজের মানে আবেগকে, শুধুমাত্র নিজের ভাষা, নিজের মর্যাদাকে, এটা একটা মর্যাদার লড়াই, তাকে রক্ষার জন্য লড়ে যাচ্ছেন। দেবযানী, তুমি এত সুন্দর একটা ভূমিকা করলে, তাই আজকে আমি বাংলাদেশের স্মৃতিতে যাওয়ার আগে আমি কবি শঙ্খ ঘোষকে স্মরণ করব। শঙ্খ ঘোষ লিখেছেন, বাংলায় একটা কলকাতা আছে, কিন্তু কলকাতায় কোনো বাংলা নেই। আবার বলি, বাংলায় একটা কলকাতা আছে, কিন্তু কলকাতায় কোনো বাংলা নেই। এত বাংলা ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলাদেশ, এসব নিয়ে আলোচনা করবার সময় আগে আমি আমাদের নিজেদের তরফ থেকে লজ্জা প্রকাশ করি, ক্ষমা চাই আমাদের প্রজন্মের তরফ থেকে। আমরা আমাদের ভাষাকে মর্যাদা দিইনি, আমাদের ভাষাকে বিলুপ্ত করে দিয়ে চলে যাচ্ছি আগামী প্রজন্মের কাছ থেকে, প্রায় বিলুপ্ত। হয়তো বিলুপ্ত কথাটা একটু বেশি শোনাতে পারে। এবারে তোমার বিষয়ে আসছি। এটা হচ্ছে যে এত বেশি অভিজ্ঞতা, তোমার সারা প্রোগ্রামটাই চলে যাবে, তাই আমাকে নির্বাচন করে নিতে হবে কয়েকটি ছোট্ট ছোট্ট ঘটনা। জিয়াউল হক বলেছিলেন,
মুক্তিযুদ্ধ আবার কি, যুদ্ধ করছে আকাশবাণী, আমি তখন আকাশবাণীতে। কাজে আমরা মনে করলাম সত্যি তো আমরাই তো যুদ্ধ করছি। তখন আমরা যারা আকাশবাণীতে ছিলাম, উপেন তরফদার, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, প্রণবেশ সেন, আমরা যারা ঝাঁপিয়ে পড়েছিলাম, তাদের মধ্যে আজ একমাত্র আমি জীবিত আছি। তাই আমার পরম সৌভাগ্য যে তোমাদের এই স্টুডিওতে এসে ঈশ্বরের কৃপায় এটা তো আমাদের সৌভাগ্য যে আমরা আপনাকে পেয়েছি, এবং আপনার সেই অভিজ্ঞতার মানে একেবারে আমরা নিজে কানে শুনছি, সেই অভিজ্ঞতার সঙ্গেও আমরা কিছুটা হলেও অভিজ্ঞ হওয়ার চেষ্টা করছি। মানে এটা আমাদের মর্যাদা, এটা আমাদের আনন্দ। আমার এই যে অভিজ্ঞতা হয়েছিল, বহুদিন পর্যন্ত সেগুলো নিয়ে ছিন্ন বিচ্ছিন্নভাবে লিখেছিলাম। তবে সম্প্রতি একটি বই আমার গত বছর বেরিয়েছে, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ। একটু ক্লোজ আপে নিতে বলবো। এই বইটিতে আমার সমস্ত অভিজ্ঞতার কথা আমি বলেছি। সপ্তর্ষি প্রকাশন থেকে প্রকাশিত, 2 বাংলাতেই এই বইটি পাওয়া যায়। বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমার নিজস্ব স্মৃতি, এই হচ্ছে দিবজেন বইটার নাম। বঙ্গবন্ধু যখন স্বদেশ প্রত্যাবর্তন করছিলেন, তখন আমি সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা। যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে, তখন তৎকালীন পূর্ব পাকিস্তানে আমি বারবার ঢুকেছি জীবনের ভয় তুচ্ছ করে। এবং সেই সময় যে অভিজ্ঞতা দেখেছি, তা তুমি যে ভূমিকা করছিলে তার সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ। তা হচ্ছে 52 ভাষা আন্দোলনের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু যুক্ত নয়, অনুপ্রাণিত। আমার বন্ধু আব্দুল গাফফার চৌধুরী আমাকে বলেছেন, যার লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। গাফফার ভাই আমাকে বলতেন, লন্ডনে একসঙ্গে আমরা চাকরি করতাম, যে যখন 52 ভাষা আন্দোলনের সময় আমরা মিছিলে বেরোলাম, হঠাৎ দেখলাম গুলি চলছে। আমার সামনে একের পর এক আমার বন্ধুরা মাটিতে পড়ে যাচ্ছে। তখন আমি বুঝলাম যে আজকে এরা খুনের নেশায় মেতেছে। আমি পিছন ফিরে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে বিছানায় আছড়ে পড়লাম। একটা কাগজ ছিল, কাগজটা টেনে নিয়ে লিখতে আরম্ভ করলাম। একটা গান নয়, একটা কবিতা লিখেছিলাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এবং সেটাই শেষ অবধি বিখ্যাত গান হয়েছে। এবং আছে 2 বাংলার মানুষ এই গান সারাদিন ধরে গিয়েছে। যখন আগে বোধহয় ওনাকে হারিয়েছি আমরা লন্ডনে। আমার একটাই খালি দুঃখ আছে, তিনি পলাশী থেকে ধানমন্ডি বলে একটি বই লিখেছিলেন। তার একটাই ইচ্ছে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। সেটা অসমাপ্ত থেকে গেছে। অমিতাভ বচ্চন রাজি হয়েছিলেন একটা শর্তে, যে অভিষেককে ছেলেবেলার মুজিবের ভূমিকায় অভিনয় করতে দিতে হবে। আমি বলেছিলাম আপনি রাজি হয়ে যান। গফুর ভাই বললেন আমি রাজি হয়ে গেছি। তার কথা ছিল অমিতাভ বচ্চন বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করবে, কিন্তু সে স্বপ্নটা সফল হয়নি। আমি আজকে আরেকজনকে স্মরণ করব, যিনি প্রথম রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবি তুলেছিলেন, আজ যাকে সবাই ভুলে গেছে। তার নাম ধীরেন্দ্রনাথ দত্ত। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। তিনি বাংলাদেশের পার্লামেন্টে হিন্দু এমপি হিসেবে প্রথম সাহসে ভর করে বলেছিলেন বাংলা ভাষা রাষ্ট্রভাষা চাই। এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষা চাওয়ার ফলে আজকে তাকে মানুষ ভুলে গেছে। তবে আজকে 21শে ফেব্রুয়ারি যে বইমেলা হচ্ছে বাংলাদেশ, তাতে তার নামে একটা চত্বর আছে, কিন্তু তা সত্ত্বেও তাকে ভুলে গেছেই বলবো। আমি তাকে ব্যক্তিগতভাবে বহুবার তার সঙ্গে আমার দেখা হয়েছে। পঙ্কজ দা, আপনি বারবার বাংলাদেশে, আমরা তো বাংলাদেশের নাম তো আসবে, কারণ তাদের ব্যাপারে একটা কথা বলে ফেলা দরকার তোমাদের। এই ধীরেন দত্তকে পাকিস্তানি সেনারা মুক্তিযুদ্ধের সময় ডেকে নিয়ে যায় বাড়ি থেকে, তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায় না। মানে তিনি তার আর কোনো কিছুই আর কোনো খোঁজ পাওয়া যায়নি, কেউ আর তার কোনো খোঁজও নেয়নি, তিনি হারিয়ে গেছেন। কিন্তু ধীরেন দত্ত না থাকলে আজ বাংলা ভাষার দাবিতে উঠতই না এবং এই আন্দোলন হতোই না। যখন মুক্তিযুদ্ধ চলছে তখনকার দৃশ্যটা একটা ঘটনা বললে বুঝতে পারবে।
দুপাশ দিয়ে, আমি বনগাঁ সীমান্তে যাচ্ছি, দুপাশ দিয়ে মানুষের সারি, ডান দিক দিয়ে আসছে বাংলাদেশ থেকে যারা ছুটতে ছুটতে প্রাণ ভয়ে ঢুকে পড়ছে, তখন উন্মুক্ত, কোনো বর্ডার বলে কিছু নেই। আর বাঁ দিক থেকে যাচ্ছে আমাদের লোকেরা ত্রাণ নিয়ে, রিক্সা করে, ঠেলা গাড়ি করে, কেউ বা হয়তো গরুর গাড়ি করে, যার যতটুকু সম্বল, জামা কাপড়, বাসনপত্র, চাল ডাল এসব নিয়ে চলেছে। আর ডান দিক থেকে যারা ঢুকছে তারা বাংলাদেশের থেকে এসে ভারতে ঢুকে পড়েছে, কিন্তু তখনও তাদের ভয় কাটেনি, তখনও তারা ছুটছে। দেবযানী, একদিন দেখেছিলাম যে লোকগুলো আসছেন, পরিবারগুলো, একটা পরিবার ঢুকছে, তার সামনে বড়রা বাক্স প্যাটরা সব কাঁধে মাথায়, আর একেবারে শেষে একটা বাচ্চা ছেলে, ন্যাংটো ছেলে, সে তার কিছু তো বড় ভারী জিনিস টানতে পারেনি, সে একটা স্লেট আর একটা বই বুকে ধরে টিং টিং করে পিছন পিছন আসছে। আমার বিশ্বাস সে আজও বেঁচে আছে এবং বাংলাদেশে সে আজ শিক্ষকতা করছে। একদম পঙ্কজদা, আপনার কথা যখন মানে সত্যিতে এই অনুষ্ঠান যথেষ্ট সময় সাপেক্ষ নয় আজকের এই আলোচনার জন্য। এত গুণী মানুষজনরা রয়েছেন, পঙ্কজদার এত অভিজ্ঞতা, এবং তার পাশাপাশি আমরা আরো একজন মানুষকে এই মুহূর্তে ফোনে পেয়ে গেছি, একদম ওপার বাংলা থেকে, বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের মধ্যে রয়েছেন তারিক মনজুর। তারিক বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের এই দিনে, এই একটা বিশেষ দিনে শুধু নয়, আমরা বাঙালিরা তো প্রত্যেক দিনই বাংলাকে নিয়ে একটা কোথাও না কোথাও এখন নতুন করে একটা লড়াই কিন্তু শুরু হয়েছে। সেটা ওপার বাংলায় আপনারা হয়তো অনেক এগিয়ে, কিন্তু এপার বাংলাতেও একটা শুরু হয়েছে, সেটা আমরা অনুভব করি যে আমাদের সাইনবোর্ডগুলোতে কেন ইংরেজি আর অন্য একটা ভাষায় লেখা থাকবে, আমরা বাঙালিরা কেন নিজেদের ভাষায় লিখবো না। তো এই মর্যাদা দেওয়ার চেষ্টা আমাদের এপার বাংলাতেও শুরু হয়েছে। তবে সমস্যা তো থাকেই, এবং যেটা বিশ্বায়নকে তো আর অস্বীকার করা যায় না। আপনাদের দেশের ক্ষেত্রে যেটা সম্ভব, যেমন আপনাদের আদালতে আমরা শুনছি এই মুহূর্তে যে রায় সমস্ত কিছু আপনারা বাংলায় পড়তে পারবেন, সেই মানে সুবিধাটুকু হয়ে গেছে। আমাদের এখানে সেটা করা বোধহয় অনেক জটিলতা সম্পন্ন এবং অসম্ভব খানিকটা ক্ষেত্রে। কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা জীবিকার ভাষা করা সম্ভব, আমাদের ক্ষেত্রে সেটা নয়। তার পাশাপাশিও জিজ্ঞাসা করছি, আপনারা যতটা এগোবেন আমাদের বাংলাটা এগিয়ে যাবে, আপনারা কতটা এগোচ্ছেন? কারণ আপনি তো এই প্রজন্মের। আপনাকে দেবযানী, আপনার মাধ্যমে যারা অনুষ্ঠানে আছেন আমি স্বাগত জানাচ্ছি সবাইকে। যে প্রশ্ন তুললেন যে আসলে একটা নতুন ভাষা নিয়ে সংগ্রাম শুরু হয়েছে, যেটা আপনি বলছিলেন যে 48 থেকে শুরু হয়েছে, আসলে ঠিক 48 না, পাকিস্তান ভাগের বা ভারত ভাগের আগে থেকে এই সংকট বা আন্দোলনের ব্যাপারটি কাজ করছিল যে রাষ্ট্রভাষা কি হবে। এবং 48-এর আগে যদি আমরা দেখি যে 1947 সালে সেপ্টেম্বর মাসের একেবারে শুরুর দিকে 1 বা 2 তারিখে হবে যে তমদ্দুন মজলিস তার একটা উদ্যোগ নিয়েছিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হতে পারে, ওটাকে ধরা হয় যে আনুষ্ঠানিক প্রথম একটা প্রচেষ্টা। তার আগে থেকে চিন্তা করা হচ্ছিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হতে পারে। যাই হোক, সেই আন্দোলন সংগ্রামের একটা ইতিহাস এবং ধীরেন্দ্রনাথ দত্তের যে ভূমিকা এই রাষ্ট্রভাষা আন্দোলনে, সে সম্পর্কেও আমরা একটু আগে শুনলাম। এখন যে স্বাধীনতা পরবর্তী সময়ে এতগুলো বছর পার হলো বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং আপনি যেটি বললেন যে বাংলাদেশ যতটুকু এগোবে একই সাথে আসলে পশ্চিম বাংলাও তার অনেকখানি তারা পরস্পরকে বিনিময় করে আসলে নিতে পারবে। এখন আমাদের বাংলাদেশে কি অবস্থা, যেটা আপনি জানতে চাচ্ছিলেন, যে আমাদের এখানে হ্যাঁ আদালতে এখন ভাষা ব্যবহারের, বাংলা রায়ের ক্ষেত্রে বাংলা ব্যবহারের সম্পূর্ণ সেটা এখতিয়ার রয়েছে, অধিকার রয়েছে, কিন্তু সমস্যা অনেক জায়গায়। যেমন একটা সমস্যা হলো যে পরিভাষাগত সমস্যা, মানে পঠন পাঠন যদি ইংরেজিতে হয় তবে তার প্রকাশটা বা রায়ের যে লিখিত রূপটা সেটা কিন্তু ইংরেজিতে তৈরি করাটাই সহজ হয়ে যায়। ফলে আমাদের একই সঙ্গে যেগুলো আইনের পড়াশোনা সেগুলো যদি আমরা প্রচুর পরিমাণে বাংলাকরণ করতে না পারি তাহলে আসলে পুরোপুরি আমরা পারবো না। এটা একটা বড় সংকট। একটা পুস্তকের ক্ষেত্রে আমাদের পরিবর্তন আনতে হবে এবং উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে বাংলার ব্যবহার বাড়াতে হবে, আর পরিভাষাগত যে সংকট আছে সেগুলো কাটাতে হবে। আর যেটি আপনি বলেন ব্যবহারিক জীবন, আমাদের সাইনবোর্ড বা অন্যান্য ক্ষেত্রে আমরা বাংলা ব্যবহার বাংলাদেশে হচ্ছে দস্তরি হয়, খুবই স্বাভাবিক, কিন্তু ইংরেজিরও কিন্তু একটা আধিপত্য দেখা যাচ্ছে। এটা দুই রকম, একটা হলো বাংলা লেখা ইংরেজিতে লিখছে অনেকে, তার কোনো প্রয়োজনই ছিল না। যে কলাপাতা হয়তো লিখছে কোনো দোকানের নাম, কিন্তু ইংরেজিতে হয়তো তার নামটাই তৈরি করছে বা লোগোটাই তৈরি করছে ইংরেজিতে, তার কোনো আসলে প্রয়োজন ছিল না। তবে যেহেতু বহু দেশের সাথে যোগাযোগ হচ্ছে নানা কারণে, নানা মাত্রায়,
ফলে ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে আমরা ছোট করে অবশ্যই রাখতে পারি। তাহলে নামকরণের ক্ষেত্রে আমাদের যেমন আসলে বাংলাকরণ করা দরকার বা বাংলা রাখা দরকার, একই সঙ্গে আমাদের নামের যে হরফ যখন আমরা ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রেও আসলে বাংলা ব্যবহার করা দরকার। আর আইনের পাশাপাশি আমরা উচ্চশিক্ষার কথা বললাম, আর একটা ব্যাপারও বাংলাদেশ যথেষ্ট এগিয়ে আছে, আমাদের প্রশাসনিক ক্ষেত্রে বাংলা ব্যবহারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেগুলো চালু আছে এবং এগুলো আরো বেশি সক্রিয় হচ্ছে। তবে পিছিয়ে আছি আমরা এনজিও এবং বেসরকারি কিছু প্রতিষ্ঠানের বা ব্যাংক, বীমা, এরকম কিছু প্রতিষ্ঠানের বাংলা ব্যবহারের ক্ষেত্রে সেগুলো যদি আমরা আরেকটু ব্যবহার বাড়াতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের যে সাধারণভাবে যে একটা সংকট বা দাবি সেটা অনেকখানি পূরণ হবে। একেবারে আপনি আমাদের সঙ্গে থাকুন, খুব ভালোভাবে বললেন। আর ঠিক এখানেই একটা প্রশ্ন, অনিলদা আমি আপনার কাছে আসছি। আমাদের দেশে পশ্চিমবঙ্গে আমরা বাংলা নিয়ে হয়তো বাংলা ভাষাকে আরো বেশি আগলে রাখার চেষ্টা করতে পারি, কিন্তু ওনারা যেভাবে করছেন সেটা আমাদের স্টেটে, আমাদের যেহেতু আমরা মানে আমাদের ভারতবর্ষে সেটা সম্ভব কিনা, সেটা কত দূর এগোতে পারো সেটা পরের প্রশ্ন, কিন্তু যেটুকুনি করতে পারি সেটা হচ্ছে, আমরা দেখুন এখন আমাদের মিডিয়ার যুগ বা আমাদের হাতে সবসময় ফোন ব্যবহার রয়েছে, নেটের মাধ্যমে আমরা এখন পড়াশোনা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনার একটা ভালো লেখাও পড়তে হলে আমরা কিন্তু হট করে বইয়ের পাতা না উল্টে চট করে দেখে নিই। তো এই হচ্ছে আমাদের অবস্থা। সেখানে দাঁড়িয়ে অনেকটাই বদলে যাচ্ছে ভাষার, একটা কিরকম যেন একটা অদ্ভুত হয়ে যাচ্ছে। মানে আমি একটা চাকরি পেয়েছি কাউকে বললে সেটা কতটা সুন্দর শোনায় সেটা ভুলে গিয়ে আমি একটা অদ্ভুত ভাষায় বলি, আর সেটা ভীষণ কানে লাগে, সেটা হচ্ছে আমি একটা জব পেয়েছি, আমি জব করছি। তো এই হচ্ছে আমাদের ক্যাটাগরি। এটা এটা কোথাও না কোথাও একটা জার্ক করে, কিন্তু এই জেনারেশন মনে করে জব পেলে বোধহয় সেটা মর্যাদাপূর্ণ, চাকরি করতে যাচ্ছি বা চাকরি পেয়েছি বললে বোধহয় সেটা আমার সেই জায়গা অবধি পৌঁছলো না। তো এখানে একটা কোথাও না কোথাও লেখকদের, ফিল্ম ডিরেক্টরদের প্রত্যেকেরই কোথাও না কোথাও একটা জায়গা তো থাকে, তাদের তো একটা দেখার ব্যাপার থাকে যে আমরা কি দিচ্ছি। আমি এই যে এতক্ষণ আলোচনা হলো তার মধ্যে যথেষ্ট আবেগ আছে এবং একটা বাংলাদেশে যে ভাষা আন্দোলন হয়েছিল সে সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। কিন্তু আজকের দিনটাকে কেবলমাত্র বাংলা ভাষার দিন বলে ভাবলে একটু ভুল হবে। কারণ হচ্ছে যখন 1999 সালে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন, সেই সময়ে তিনি আমাকে বললেন যে আমরা প্রস্তাব করেছি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তারা একটা প্রস্তাব রেখেছেন, শুধু বাংলা নয় সারা পৃথিবীর মাতৃভাষা নিয়ে। একদম এই কথাটা আমাদের মনে রাখতে হবে। শুধু আজকে বহু ভাষা যে কোনো কারণেই হোক দেখতে পাবেন যে কথ্য ভাষা তো বহু জায়গায়, আফ্রিকাতে দেখুন, বিভিন্ন জায়গায় দেখুন, এই যে ভাষা হারিয়ে যাচ্ছে, এবং ভাষার হারিয়ে যাওয়া মানে একটা সংস্কৃতি হারিয়ে যাওয়া। আমি শুধু একটা কথা একটু একটু বুঝিয়ে বলি, আমার মনে হলো কথাটা বলা দরকার। আমরা মাতৃভাষা কথাটা বলি, আমি ভেবেছিলাম কোনো ইংরেজি শব্দ ব্যবহার করব না, কিন্তু করতে হচ্ছে এই কারণে যে ভেবে দেখুন ইংরেজি শব্দটা হচ্ছে মাদার টাং, অর্থাৎ জীব, পরিষ্কার কথা বলি, অর্থাৎ উচ্চারণ। আপনি বাংলা ভাষাটা বলছেন, কেননা আমরা ভাষা শিক্ষার ক্ষেত্রে বলা দিয়ে প্রথম শুরু করেছিলাম। ভেবে দেখুন আমাদের সংস্কৃতির গোটাটাই কিন্তু এই শুধু জীব না, আমাদের কান, নাক এবং মস্তিষ্ক এবং চোখ, এই সবগুলো দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। তো আমরা যেটা ভাবতে পারি, যেটা বলতে পারি, যেটা ভাবা দরকার, যে কেবল বাংলা ভাষা নয়, সারা পৃথিবীতে যত ভাষা আজকে নানা কারণে বঞ্চিত হচ্ছে এবং তাদের ভাষাটা একটু একটু করে হারিয়ে যাচ্ছে, সেই ভাষাগুলো, অর্থাৎ এই ভাষার বাগানে যে অজস্র ফুল, অনেক ফুল খসে পড়ে যাচ্ছে, সেগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে, এবং আমরা জানি যে ঔপনিবেশিকতা থেকে সেগুলো শুরু হয়েছে। আমরা এখনো ইংরেজির প্রভাব কাটিয়ে উঠতে পারিনি, কেননা 200 বছর আমরা পরাধীন ছিলাম। বাংলাদেশেও একটু দুঃখের সঙ্গে বলি, সেখানেও কিন্তু ইংরেজি মাধ্যমের প্রভাব প্রকট হচ্ছে প্রতিদিন। আমি নিজে গিয়ে দেখে এসেছি যারা মোটামুটি ধনাঢ্য ব্যক্তি, তাদের পুত্রকন্যারা কিন্তু ইংরেজি মাধ্যমেই পড়েন, এবং কেননা তাদের জায়গাটা আন্তর্জাতিক ক্ষেত্র তৈরি হয়েছে, তারা বিদেশে চাকরি করতে যান, বিদেশে পড়াতে যান, এবং বিদেশে তারা শিক্ষা গ্রহণ করতেও যান। এই যে ঘটনাটা ঘটেছে, আমার বন্ধু অনিলকে একটু
সাহায্য করতে চাই। বলুন। সেটা হচ্ছে একটা তথ্য দিতে চাই, যেটা নিশ্চয়ই শেখ হাসিনা জানেন, যে 1952 সাল থেকেই কানাডায় প্রবাসী বাংলাদেশিরা এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করবার জন্যে চেষ্টা চালিয়ে এসেছিলেন, এবং তারই ফলশ্রুতি হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা 21শে ফেব্রুয়ারি পেয়েছি। অনিলকে আমি বক্তব্যটা তাই। সম্পূর্ণভাবে সমর্থন করছি যে শুধু বাংলা নয়, এমনকি আজও পাকিস্তানেরও নিয়তির পরিহাস, পাকিস্তানেরও আছে আন্তর্জাতিক আমি মাতৃভাষা দিবস। আরেকটু বলি পঙ্কজ, সেটা হচ্ছে যে আমার কথাটা শুনতে খুব ভালো লাগলো, মরি বাংলা ভাষা। এই মরি শব্দটার তো অন্য মানেও আছে। এটা তো একটা এক ধরনের অতিশয়োক্তি। মরি মানে এত ভালো যে মরি, আমাদের গর্ব, আমাদের আশা। গর্বটা বুঝলাম। যেখানে আমি যেহেতু শ্রীরামপুর কলেজে দীর্ঘদিন পড়িয়েছি, আমি জানি যে শ্রীরামপুর মিশন থেকে বাংলা ভাষার যে প্রথম লেখালেখি ইত্যাদি শুরু হলো, সেটা তো সাহেবদের দ্বারাই হয়েছিল সেই সময়। তারপরে আমরা এইখানে এসে পৌঁছেছি আজকে, কিন্তু 2024 সাল। আচ্ছা, আমরা কি একটু ভাবতে পারি এই 2024 সালে বাংলা ভাষাটার অবস্থা কি হয়েছে? সেই জন্য আমার কেন জানি মনে হয় মরির সঙ্গে একটা মরিটোরিয়াম শব্দটা যোগ হয়, কারণ মরির সঙ্গে মরে যাওয়া সবটাই একসঙ্গে। তো আমার কথা হচ্ছে যে বাংলা ভাষা ক্রমশ যেভাবে পেছোচ্ছে, হয়তো বাংলাদেশের ব্যাপারটা একটু আলাদা। বাংলাদেশ একটি রাষ্ট্র, আমরা একটি রাজ্য, এবং আমাদের এখানে কিন্তু বহু হিন্দি এবং ইংরেজির প্রভাব অত্যন্ত বেশি, এবং সেটা সংবাদ এখানেই আমি একটু চলে আসছি। একটু ভাবতে হবে। সুমন, আপনি তো এই প্রজন্মের একজন মানুষ, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, দুটো দিককেই রক্ষা করার দায়িত্ব আছে, এটা তো মানতে হবে। আমরা আমাদের আবেগটাকে নিয়ে যেমন চলছি, তেমন এটাও তো মানতে হবে। একজন বাবা মা, সে তো তার সন্তানকে জীবিকার ভাষাতেই উন্নত তৈরি করতে চাইবে। এটা কি অপরাধ? সেটা তো অপরাধ নয়। তাহলে এ রাজ্যে থেকে আমরা কি করে আমাদের জায়গাটাকে সুষ্ঠুভাবে রাখবো? যেটুকু পঙ্কজদা বলেছেন এবং অনিলদা বলেছেন, আমি সেখানে দুটো পয়েন্ট জাস্ট আগে অ্যাড করে নিই, তারপর আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি। পঙ্কজদা, মানে আজকে পঙ্কজদা খুব অসুস্থ লাগছে। টেকনিক্যালি দুটো জিনিস আছে। একটা হচ্ছে ধীরেন্দ্র দত্ত ওটা বাংলাদেশ সংসদে বলেনি, ওটা পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেছিলেন। আর দ্বিতীয় সংসদের কথা আমি কিন্তু বলিনি। আর দ্বিতীয় কথা, আমি একসাথে শেষ করি, ধীরেন দত্তকে কিন্তু শেখ হাসিনা মনে রেখেছেন, কারণ তার গ্র্যান্ড ডটার, যিনি ঋত্বিক ঘটকের আত্মীয়, অ্যারোমা দত্ত, এখনো মনোনীত সাংসদ। ফলে ওনার পরিবারের প্রতি কিন্তু বাংলাদেশের বর্তমান প্রশাসনের একটা কনস্ট্যান্ট আছে। নাও কামিং ব্যাক টু অনিলদার পয়েন্ট, অনিলদা যেখান থেকে, অনিলদা তো শুধু অনুষ্টুপ পত্রিকার সম্পাদক নন, অনিলদা দীর্ঘদিন বইমেলা সামলেছেন। দেখুন, আমি আপনাদের আগের একটা ডিবেটেও বলেছিলাম, মূল সমস্যাটা যে এই যদি আমি যদি সবসময় আক্ষেপ করি যে বাঙালির ভাষা কেন চলে গেল, বাঙালির কেন পিছিয়ে পড়ছে, তার মূল কারণটা হচ্ছে যে উই ডোন্ট হ্যাভ ইকোনমিক পাওয়ার। সরি, আমি ইংরেজিতেই বললাম, আপনার কাছে অর্থনৈতিক ক্ষমতা নেই। যতক্ষণ না আপনার কাছে বাংলাদেশে যে লোকটা আজকে কবিতা আবৃত্তি করতে চায়, তার জন্য অন্তত 5 জন শিল্পপতি হাজির আছে। আপনি সৌভাগ্যক্রমে এমন একটা চ্যানেলে বসে প্রোগ্রাম করছেন যে চ্যানেলটা একজন বাঙালির অধ্যুষিত। আপনি কখনো ভেবে দেখুন তো যে বাকি কলকাতার এতগুলো চ্যানেল একটা ওখানে 21 অনুষ্ঠান করছে না? তার কাছে এটা বিষয় নয়। এটা তো প্রথম বুঝতে হবে যে আমরা অর্থনৈতিকভাবে এতটা পিছিয়ে গেছি গত 50 বছর বা 70 বছরের রাজনৈতিক সামাজিক কারণে, যে আমার কাছে অর্থনীতির সাপোর্ট নেই, অর্থনীতির সমর্থন নেই। অর্থাৎ আপনি যে প্রশ্নটা করলেন যে একটা পেশার জন্য বাবা মা তার ছেলে মেয়েকে ইংরেজি পড়াচ্ছে কিনা, অবশ্যই পড়ার কোনো অসুবিধা নেই। আমি ছোটবেলায় যে স্কুলটা পড়তাম, নাম বললে অসুবিধা নেই, বাংলা মিডিয়াম স্কুলে আমরা 120 জন পড়তাম। 25 বছরের ব্যবধানে দেখলাম যে আমাদের ছেলেমেয়েরা কেউ বাংলা মিডিয়ামে পড়ে না, সবাই ইংরেজি মিডিয়ামে পড়ে। সেটা একটা সমস্যা। কিন্তু তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যে আজকে তামিল ভাষা বা কন্নড় ভাষার পেছনে যে অর্থনীতির সমর্থন আছে। রজনীকান্ত একটা সিনেমা করলে 200 কোটি টাকা লগ্নি হয়। আমাদের সর্বোচ্চ সমস্ত বলিউডের সবাই মিলে গিয়ে চেষ্টা করলেও, টলিউডের সবাই মিলে চেষ্টা করলেও 100 কোটি বেরোতে পারবেন না। তো আপনাকে তো প্রথম বুঝতে হবে যে আপনার কাছে সেই অর্থনীতির সমর্থনটা নেই। আপনি ইস্টবেঙ্গল, আগে বিতর্কটা ছিল ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে কেন চলে গেল, তো তার কারণটা হচ্ছে সিম্পল, যে আপনার কাছে ওই অর্থনীতি বাংলাদেশের
সুমনদা, আপনি আমার একটু আপনাকে যোগ করার ইচ্ছে আছে, কিছু যদি না মনে করেন। ধীরেন্দ্রনাথ দত্তর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেকবার কথা হয়েছে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। তার ছোট মেয়েও কিছুদিন আগেও জীবিত ছিলেন, তিনি দুঃখ করলেন যে আমাদের কথা কেউ আর মনে রাখেনি। দেখুন, এর আগেও আমি এই আলোচনায় যখন আমরা ছিলাম, এর আগেও যখন অনেক বিষয় আলোচনা, তখন স্বাভাবিকভাবে ভাষা নিয়েও আমরা আলোচনা করেছি যে আমরা কতটা ভুলে যাচ্ছি আর কিভাবে আগলে রাখবো বাংলা ভাষাকে। আগলানো মানে কি, আমি এই প্রশ্নে আসবো, মানে একটা ছোট বিরতি এই মুহূর্তে নিয়ে নিচ্ছি যে আমার ভাষাকে মর্যাদা দেওয়া মানে কিন্তু অন্য কোনো ভাষাকে দূর দূর করে দেওয়া বা তাকে তাচ্ছিল্য করা নয়। এই জায়গাতেও আমরা আসবো, সেটাকে কিভাবে ব্যালেন্স করবো, এটা একটা সব থেকে বড় প্রশ্ন। ছোট্ট বিরতি এই মুহূর্তে। ফিরে এলাম বিরতির পর, এবং বিরতি থেকে ফিরে যেটা বারবারই চলে আসছে, যেহেতু আমাদের সঙ্গে পঙ্কজ দা রয়েছেন, পঙ্কজ সাহা, আমাদের নস্টালজিয়া বলতে পারি আমরা, আমাদের মানে ওই একই কথা বারবার মনে হচ্ছে, আমার নিজের ব্যক্তিগত কথা, মনে হয় আপনারাও আমার ফিলিংস এর সঙ্গে একমত হবেন, সহমত হবেন, সেটা যে দূরদর্শন শব্দটা এবং এই শব্দের সঙ্গে যে মিউজিক, এবং মিউজিকের পরে যিনি সামনে আসছেন তিনি পঙ্কজ সাহা। তো পঙ্কজ দাকে বারবার ইন্ট্রোডিউস করতে গেলে আমার সেই ছবিগুলোই ফিরে আসছে, সেই শব্দগুলোই ফিরে আসছে। পঙ্কজ দা, আমি এর আগেও আমার সৌভাগ্য যে অনেক কিছু শুনেছিলাম আপনার কাছ থেকে, অনেক গল্প, যে যখন মুজিবুর রহমান আমাদের দেশে এসেছিলেন বঙ্গবন্ধু, সেই সময় আপনি খুব ক্লোজলি তার সঙ্গে কিছু কথা বলেছেন, কিছুটা সময় কাটিয়েছেন। তো সেই অভিজ্ঞতাটা, এবং আপনি কিছু লেখাও কিন্তু তার উপর রয়েছে, আপনার বাংলাদেশের উপর, আপনার এটা একটু ধন্যবাদ যে তুমি আমাকে ওই স্মৃতিতে নিয়ে যেতে চাইছো। আসলে তুমি যেটা বলছিলাম, যখন মুক্তিযুদ্ধ হয় তখন ঢুকে পড়তাম, তখন একদিন নাভারণ হাসপাতালে গিয়ে পৌঁছলাম, গিয়ে দেখি সেখানে ডাক্তার নার্সরা সবাই খান সেনাদের অত্যাচারের ভয়ে পালিয়ে গেছেন। আচ্ছা, কিন্তু হাসপাতাল চালাচ্ছেন কারা? আমাদের কলকাতা মেডিকেল কলেজের শিক্ষক এবং ছাত্ররা, এবং সেই ছাত্রদের মধ্যে একজন এখনো জীবিত, ডক্টর শিবাজি বসু। আচ্ছা, সে আজ বিখ্যাত ইউরোলজিস্ট। এগুলো কিন্তু গল্প কথা নয়, আমি নিজের চোখে দেখেছি তারা হাসপাতালটা চালাচ্ছেন। সেদিন অনেক রাত হয়ে গেল আমার ফিরতে, প্রায় রাত্রি 1টার সময় আমি ফিরে এলাম বনগাঁ সীমান্তে। তখন আমাদের মিলিটারিরা বলল, আচ্ছা, আপনাদের কখনো ভয় হতো না যে যখন তখন গুলি চলতে পারে বা কিছু বিপদ হয়ে যেতে পারে? কিন্তু সেগুলো ভাবলে তো কাজ করা যায় না। আমি যখন ফিরে এলাম তখন আমাদের মিলিটারি বললো রান, আমি ছুটতে ছুটতে এলাম, বললো আমরা ভাবিনি তুমি বেঁচে আছো। মানে আপনারা যে ক্রস করতেন, মানে আপনাদের কোনো গাড়ি বা প্রোটেকশন, কোনো মিলিটারি প্রোটেকশন একেবারে না, ওই দৌড়ে, মানে আপনি হেঁটে ঢুকছেন এবং হেঁটে বেরোচ্ছেন? না, আমরা তো গিয়ে আওয়ামী লীগের গাড়ির সাহায্য নিতাম বা বন্ধুদের কোনো গাড়ির সাহায্য নিতাম, হেঁটে যেতাম না, ব্যক্তিগত সোর্সের মাধ্যমে ভেতরে ব্যক্তিগত, একেবারে সম্পূর্ণ ব্যক্তিগত। আচ্ছা, আর তুমি যেটা বলছিলাম, সেদিন রাত্রিবেলা যখন ফিরলাম, আমি যে প্রাণে বেঁচে আছি তাতে সবাই অবাক হলেন, কারণ বললেন যে খান সেনারা মাঠ দিয়ে এগোচ্ছে আর আপনি 10 রোড ধরে এগোচ্ছেন আর পিছোচ্ছেন, সব খবর আমাদের কাছে আছে। আমাদের মিলিটারি বলল খান সেনারা এগোতে এগোতে খেলার ছেলে গুলি করছে, তার ফলে একটার পর একটা জেলে যারা মাছ ধরছে, চাষি চাষ করছে, তাদের হাত উড়ে যাচ্ছে, পা উড়ে যাচ্ছে, তাদেরকে আমার চোখের সামনে তাদের নাভারণ হাসপাতালে এনে ফেলা হচ্ছে। সেদিন রাত্রে বাড়ি ফিরলাম, তখন আমার মা আমাকে দেখে কেঁদে ফেললেন। সেই রাত্রে আমি একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটি আজকে আমি দর্শকদের কাছে সবিনয়ে নিবেদন করতে চাই। এই কবিতাটির নাম, শোভন সুন্দরের মতো বিখ্যাত আবৃত্তিকার এখানে আছে, আমি তার সামনে কবিতাটি পড়তে একটু লজ্জাবোধ করছি, আশা করি শোভন আমাকে ক্ষমা করবে। আমি এখানে কোনো কবিতা আবৃত্তি করব না, আসলে কবিতাটি আমার স্মৃতির সঙ্গে এমন ভীষণভাবে জড়িয়ে আছে, তাই কবিতাটি আমি নিবেদন করব। কবিতাটির নাম রক্তের আলপনায় আলোর আলপনা। বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের মনে রেখে, ওদের কথা বলতে দাও, ওদের কথার রক্তে আঁকা হোক আলপনা। বরকত, সালাম, রফিক, জব্বার, মানুষের ছিন্ন আত্মা। ওরা কথা বলুক নদীর ভাষায়,
হাওয়ার ভাষায়, পাতার বুকে পাতার নড়ে ওঠার ভাষায়। ওরা কথা বলুক মেঘ বদলের ভাষায়। দ্রিমি দ্রিমি বিদ্যুৎ চমকে কথা খুলে দিক বেনি জটা বন্ধন। পাথরে পাথরে অশ্বক্ষুরের গতিতে জেগে যাক অগ্নিস্ফুলিঙ্গ। বাংলা আমার মুখ, আমার মানচিত্র, আমার হৃদয়ের আলো আঁধার, আমার পায়ে চলা পথের পাশে কচু পাতায় ঝরে পড়া ভোরের এক ফোঁটা চোখের জল। বাংলার হারানো কণ্ঠে কথা বলুক ওরা, বরকত, সালাম, রফিক, জাব্বার। ওদের কথার রক্তে রক্তে ফুটে উঠুক রক্ত করবি, ওদের কথার রক্তে রক্তে ফুটে উঠুক রক্ত করবি। একদম। তুমি আমাকে যেটা জিজ্ঞেস করলে, বঙ্গবন্ধু যখন কলকাতা এলেন তখন আমরা তাকে ময়দানে সম্বোধনা দিয়েছিলাম। রানিং কমেন্ট্রি করা হয়েছিল, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এবং আমাকে পাঠানো হয়েছিল। আচ্ছা, সেখানে আমি রানিং কমেন্ট্রি করছি, শেষ হয়ে গেছে আমার বক্তব্য, বঙ্গবন্ধু বক্তৃতা করতে উঠলেন। হঠাৎ একজন ড্রাইভার এসে আমার একটা স্লিপ দিল। আমাদের স্টেশন ডিরেক্টর দিলীপ কুমার সেনগুপ্ত পাঠিয়েছেন, কাম ব্যাক সুন। আমি তাড়াতাড়ি অফিসে ছুটে গেলাম। উনি বললেন, আজকে একটা স্পেশাল প্রোগ্রাম করতে হবে, বঙ্গবন্ধু নিজে দেখবেন, তিনি রাজভবনে থাকবেন, সেটার জন্য আর মাত্র 3 ঘন্টা হাতে সময় আছে। এত অল্প সময়ের মধ্যে আর কেউ পারবে না, তাই তোমাকে দায়িত্ব নিতে হবে। তুমি চ্যালেঞ্জ নেবে? আমি বললাম, হ্যাঁ আমি নিলাম। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। সে রাত্রে একটি প্রোগ্রাম হয়েছিল, তার নাম শেখ মুজিবের বাংলাদেশের প্রতি। তাতে অংশগ্রহণ করেছিলেন সঙ্গীত থেকে পঙ্কজ কুমার মল্লিক, নাটক থেকে সৌম্য মিত্র, ইতিহাস থেকে ডক্টর রমেশ চন্দ্র মজুমদার, বিজ্ঞান থেকে ডক্টর সত্যেন্দ্রনাথ বসু। আচ্ছা। এবং সেটা নিজের বঙ্গবন্ধু বসে শুনেছিলেন রাজভবনে। আমি যখন যাচ্ছি রেকর্ডিং করতে, তখন হঠাৎ সৌম্য মিত্র এসে গেছেন। আপনি চলেন, আজকে কি যাবার দিন না আসার দিন? তাকে রেকর্ডিং করলাম। তারপর মৃণাল সেনের কাছে গেলাম। মৃণাল সেন বললেন, 2 বাংলা কি এক হয়ে গেল নাকি? তোমরা এসব কি ছেলে মানুষই করছো? তারপরে গেলাম ডক্টর সত্যেন বসুর কাছে। তিনি বললেন, আমি ভাইস চ্যান্সেলর ছিলাম, দীর্ঘদিন আমি বাংলাদেশে পড়িয়েছি, আমি কথা বলতে পারি যে আজকে যে এত আবেগ, সে আবেগ বেশি দিন থাকবে না। তারপর গেলাম ডক্টর রমেশ চন্দ্র মজুমদার কাছে। একেবারে। তিনি বললেন যে আমি নিজে চোখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখেছি, চালিয়েছি। আমার বাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ছিলেন। এই আবেগ থাকবে না, বাংলাদেশের মাটি রক্তাক্ত হবে এবং বঙ্গবন্ধু তার প্রাণ হারাতে পারেন। ভাবতে পারো, সে কথাই সত্য হয়েছে। সেই দিন যেদিন বঙ্গবন্ধু কলকাতায়, সেদিন তিনি এই ভাষা উচ্চারণ করলেন এবং সেটা আমি ব্রডকাস্ট করে দিয়েছিলাম। আচ্ছা, মানে এই সমস্ত ঘটনা, এই সমস্ত অভিজ্ঞতা, এটা এতটাই প্র্যাকটিক্যাল এবং এবং বারবারই যেটা মনে হচ্ছে যে আমরা কখনো না কখনো সেই পিরিয়ডটাতে ঢুকে পড়ছি বা তাকে ছোঁয়ার চেষ্টা করছি। সেই সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রানা রহমান এস্তোনিয়া থেকে, এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশেরই বাসিন্দা। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে এখানে রয়েছেন, কর্মসূত্রে রয়েছেন, এবং তিনি ব্যবসায়ী 2005 সাল থেকে 5 থেকে ওখানে রয়েছেন। একজন ব্যবসায়ী শুধু নন, তিনি আইটি ইঞ্জিনিয়ারও বটে। এবং আমি তার সঙ্গে একটুখানি যোগাযোগ আমরা পেয়ে গেছি, তাকে আমরা দেখতেও পাচ্ছি এই মুহূর্তে। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন রানা বাবু? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের দিনটা তো আমরা শুধুমাত্র উপলক্ষ, কিন্তু আমরা আমাদের এই লড়াই তো চালাচ্ছি, এপার বাংলাও চালাচ্ছে, এবং আপনারা ওপার বাংলার মানুষজন তারা অনেক বেশি, অনেকটাই দাবিয়ে, অনেকটাই জোরালো ভাবে এই আন্দোলন করছেন। নিজের মাতৃভাষার জন্য যে লড়াই চলছিল, আগে যে লড়াই চলছিল সেটা আবেগ দিয়ে, তাকে রক্ষার, আর এখন মর্যাদার, মানে অন্তত তার মর্যাদাটা যেন আমরা না ক্ষুণ্ণ করি। তো আপনি তো দীর্ঘদিন বাইরে রয়েছেন, বাইরে থেকে আপনি সেটাকে রক্ষা করা কতটা সম্ভব? মানে নিজের মাতৃভাষায় কথা বলতে গেলে যে অনুভূতিটা হয়, যে আনন্দটা পান, আপনার সাপোজ আপনার পরবর্তী জেনারেশন বা ছেলে মেয়েরা, ছোটরা, তাদের মধ্যে সেটাকে এনকারেজ করা, তাদের মধ্যে সেটাকে ঢোকানো, তাদেরকে অনুপ্রাণিত করা কতটা কঠিন? আসলে যদি প্রবাসে না আসা যায়, তাহলে আমাদের যে মাতৃভাষার যে আমাদের যে কি বলবো, এটার যে ইয়াটা আমরা এটা কখনোই বুঝতে পারবো না। কারণ আমরা যখন প্রবাসে আসি, এটা অনেকটা দেখা যায় যে আমরা কোথায় থাকি, আমাদের যে পুরা কালচারটা কেমন হবে,
কত মানুষ আমরা এখানে। তাই আমার ক্ষেত্রে বলতে হয়, যখন 2005-এ এখানে আসি, তখন এস্তোনিয়া একটা রাইজিং কান্ট্রি, ওই সময় আমাদের এখানে বাংলাদেশি কেমন কেউই ছিল না। তো আমাদের আসলে খুবই কষ্ট হতো যে আমরা কোনো বাংলাদেশিকে যদি পেতাম তাহলে কি আমরা সারাক্ষণই বাংলায় কথাবার্তা বলতাম। আর তখন থেকে আমি যেহেতু এখানে একা ছিলাম, প্রথমে আমি এখানে একাই আসি, স্টুডেন্ট হিসাবে এখানে আসি, তারপরে আমার আইটির উপর মাস্টার্স করি, তো আমি একাই ছিলাম তখন। তারপরে এটা চলতে চলতে যখন দেখলাম যে আরো স্টুডেন্ট আসলো, অনেক বাংলাদেশি আসলো এবং ফ্যামিলি আসলো, তখন আমরা আসলে খুবই খুশি। তারপরে আমরা আমাদের এই বাংলা কালচারটাকে এখানে রাখার জন্য আমরা একটা কমিউনিটি বানাই এখানে, যাতে আমরা একসাথে সবাই মাঝে সাঝেই প্রোগ্রাম করতে পারি, দেখা করতে পারি। এটাতে আসলে এটার একটা অনেক আলাদা একটা অনুভূতি, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। একদমই তাই, মানে যেহেতু আপনারা প্রবাসে থাকেন সে কারণে আরো বোধহয় বেঁধে বেঁধে থাকার একটা প্রবণতা দেখা দেয়, নিজের জিনিসটাকে আরো বেশি অনেক যত্ন করে রাখা, নিজের ভাষাকে যত্ন করে রাখা, এই জিনিসটা সত্যি বোধহয় আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন কেউ প্রবাসে থাকে। আসলে গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা বাংলাদেশে থাকি, আমরা যেখানেই যাচ্ছি বাংলায় কথা বলতেছি, অনেক ন্যাচারাল ব্যাপারটা তখন। হ্যাঁ, তো এখানে তো এই জায়গাটা তো রয়েছে। সেই সঙ্গে একটু আলাপ করে দিই যে আমাদের মধ্যে আমাদের বিশিষ্ট অতিথিরা রয়েছেন, তাদের মধ্যে আরো একজনকে আমরা পেয়ে গেছি। আমাদের সঙ্গে রয়েছেন কবি সুবোধ সরকার। সুবোধ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। সুবোধ দা, এই মুহূর্তে সুবোধ দাকে একটু ধরা হলে সুবিধা হয়। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা আপনাদের সামনে, এই কিছুক্ষণের আগেই বলা যেতে পারে, কিছুক্ষণ আগেই সুবোধ দা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সুবোধ দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের যে আলোচনা নিয়ে কি আর বলবো, যেটা একটাই কথা, যেটা আমি সুমন দাকেও বলেছি, অনিল দাকেও একটু আগে বলছিলাম, যে আমরা বিশেষত যেটা দ্বারা প্রভাবিত হই সেটা হচ্ছে সিনেমা, সাহিত্য, এই দ্বারা। এবার সাহিত্যের ক্ষেত্রে যেটা হতো, আগেই যেরকম ভাবে আমরা বই পড়ায় অভ্যস্ত ছিলাম, তার থেকে খানিকটা সরে এসে আমরা সবটাই নেটের মাধ্যমে কাজটা সেরে ফেলছি। এবং এখন যেটা রিল বানানো বলুন, গান শোনা বলুন, যাবতীয় কিছু, এবং সিনেমা, সেটা আমাদের কোথাও না কোথাও আমাদের ব্যক্তিগত জীবনে একটা প্রভাব ফেলে, যে কোনো মানুষের জীবনে। ভাষার উপরেও কিন্তু তার প্রভাব থাকে। তো এই ক্ষেত্রে একজন কবি হিসেবে বা সাহিত্যিক হিসেবে আপনাদের দায়িত্বটা কতখানি গুরুত্বপূর্ণ থাকছে, বা ফিল্ম ডিরেক্টর যারা রয়েছেন তাদের কতটা দায় থাকা উচিত? কারণ একটা সমাজে কোন ভাষাটা সঙ্গে কোন ভাষাটাকে যোগ করে দিয়ে কিভাবে এগোবো, সেটা তো সিনেমাই প্রজেক্ট করছে এবং আমরা সেটাকে নিচ্ছি। আমি প্রথমেই ভাষার একজন ছাত্র হিসেবে একটা কথা বলি। ভাষা বাঁচে কোনো কবি, কোনো লেখক, কোনো বুদ্ধিজীবী, ফিল্ম মেকার, এরা ভাষা বাঁচায় না। ভাষার কেরিয়ারে ভাষাকে বহন করে, যে ভাষা দেওয়া হয়েছে তাকে, সেই ভাষাটাকে আরেকটু সমৃদ্ধ করে। কিন্তু ভাষা বাঁচায় কারা জানেন? গাছতলার লোকেরা, যে মাঝি নদীর এপার থেকে ওপারে যাচ্ছে, ওপার থেকে এপারে আসছে। সারা ভারতবর্ষে কতগুলো নদী কল্পনা করুন, সারা পৃথিবীতে কত নদী। নদী হচ্ছে সভ্যতার প্রথম শর্ত। জল যান মানুষ একটা সভ্যতায় পৌঁছেছে। ভাষা হচ্ছে ওই মাঝির মতো। মাঝি এপার থেকে একটা গান ওপারে নিয়ে যায়, যেমন তেমনি ওই গানটার মধ্যে দিয়ে একটা ভাষা নিয়ে যায়। একেবারে আপনি প্রাচীন যুগের অবস্থাটা ভাবুন। আজকে যদি সংস্কৃত এরা বলতেন, একজন চাষি যদি সংস্কৃত বলতেন, আজকে সংস্কৃতের অবস্থাটা হতো না। একজন শ্রমিক যদি ল্যাটিন বলতেন ইউরোপে, তাহলে আজকে ল্যাটিনের এই অবস্থা হতো না। অর্থাৎ যারা প্রান্তিক মানুষ, এই প্রান্তিক মানুষরাই হচ্ছে ভাষা বাঁচিয়ে রাখে। এলিট শ্রেণী কখনো ভাষা বাঁচাতে পারে না। এলিট সে ভাষাকে ইউনিভার্সিটিতে নিয়ে যায়, আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেয়, কিন্তু মূল ভাষায় যদি না থাকে, এলিটরা করবে সোজা কথা। তার প্রান্তিক মানুষের জন্য ভাষা বেঁচে থাকে। আজকে বাংলার যদি কোনো সংকট তৈরি হয়, তাহলে হবে ওই জায়গা থেকে। তাহলে তো আমাদের ক্ষেত্রে অনেকটা আশা রয়েছে। অবশ্যই অনেক আশা রয়েছে। আপনি ভাবুন, প্রায় 30 কোটি লোক বাংলা বলতে পারে, বলে না আলাদা কথা। 30 কোটি লোক হচ্ছে প্রায় 30 কোটি, ওপার বাংলা ধরে না 70 কোটি না, 70 কোটি হতে পারে না এক বছরের মধ্যে। না ভুল, আপনি এক্ষুনি এটা দেখুন। 30 কোটিও ক্রস করেনি অনিল দা, 30 কোটিও ক্রস করেনি। তাতে ইউনেস্কোর খবর অনুসারে সেটা হচ্ছে এই যে বাংলা পঞ্চম ভাষা। কেন? তার কারণ হচ্ছে বাংলার স্পিকার্স অফ দিস ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রায় যেটা 3 মিলিয়নসের কাছাকাছি। তো সেখানে যেটা দাঁড়াচ্ছে,
আজকে আমাদের পাশে বাংলাদেশ একটা বিরাট ফোর্স বাংলা ভাষা বেঁচে থাকার জন্য। আমাদের এইদিকে আপনারা ভাবুন, একসময় করাচি এয়ারপোর্টে বাংলা লেখা থাকতো, একসময় বেনারসে বাংলা ভর্তি, এলাহাবাদে বাংলা ভর্তি, লখনৌতে বাংলা ভর্তি, হ্যাঁ, এবং সমস্ত রাঁচিতে গেলেও আমরা প্রচুর বাঙালি দেখেছি। এখনো সেটা আছে। এই সব জায়গাগুলো বাংলার পকেট। এই বাংলা ভাষা ভূখণ্ডটা কমে এসেছে, উল্টো দিকে আবার বেড়েছে। কিভাবে? আজকে আপনি ক্যালিফোর্নিয়া যান, আজকে আপনি মিডল ইস্টে যান, মিডল ইস্টে এই যে আপনি এক্ষুনি যাকে ধরলেন এস্তোনিয়া, আপনি সেখানে দেখছেন বিশেষ করে বাঙালি যত না আমাদের এখানকার বাঙালি, তার থেকে অনেক বেশি বাঙালি হয়ে থাকা। সুতরাং এরা কিন্তু বাংলা ভাষাকে কন্ট্রিবিউট করছে। আমি একটু অভিমুখটা বদলাতে চাইছি, ঠিক আছে? ভাষা শহীদ নিয়ে এতক্ষণ কথা হচ্ছে, আচ্ছা আমাদেরকে একবারও মনে পড়লো না যে বাংলা ভাষা শহীদ আসামে শিলচরে এর আগেই অন্তত 7 জন প্রাণ দিয়েছে বাংলা ভাষাটার জন্য, সেটাও তো মনে করতে হবে। আমরা বাংলাদেশ নিয়ে অনেক কথা বলতে, এটা হয়নি এখনো। বাংলা ভাষা শহীদদের কথা বলতে হলে শিলচরের এই যে একদম শিলচরের প্রসঙ্গ আসবে, কারণ আপনাদের মতো বিশেষজ্ঞরা রয়েছেন যে আমাদের মাঝখানে ব্রেকও চলে আসছে, এটা একটা সমস্যা। অবশ্যই আমরা অন্তত এই আলোচনার মধ্যে যে শুধুটাই গেল তা নয়, আছে এবং অনেকটাই আছে। অর্থাৎ আমাদের মধ্যে যে ভাবছিলাম অন্ধকার দিকটা বেড়ে যাচ্ছে তা নয়, আলো আমাদের মধ্যে আছে, আর সেই আলো নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর, এবং যেটা বললাম যে আমরা সবসময় ভাবি বোধহয় আমরা অনেকটা হারিয়ে ফেললাম, না, আমাদের অনেকটা আছে, অনেকটা আলো আমাদের মধ্যে রয়েছে। আর সেই কারণেই তো আজকের এই সন্ধ্যায় এতজনকে মানে বলা যেতে পারে এখন নক্ষত্র সমাবেশ, তাদেরকে নিয়ে আমরা বসেছি, আমরা এতটা সময় এগিয়ে যাচ্ছি, সময় যে কখন পেরিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। আর দেখুন আমরা কত সাবলীল ভাবে আমাদের নিজেদের ভাষায় কথা বলছি, আমরা শুধু আমাদের বন্ধু দেশের সঙ্গে কথা বলছি বা আমাদের বাংলাদেশি মানুষদের সঙ্গে কথা বলছি তা নয়, আমাদের নিজেদের যে আত্মমর্যাদার লড়াই রয়েছে সেই লড়াইয়ের প্রসঙ্গে আমরা অবশ্যই আসবো, শিলচরের প্রসঙ্গে অবশ্যই আসবো অনিলদার কাছে। তার আগে যেহেতু শোভন আমাদের সঙ্গে রয়েছেন, শোভনের ঘরে একটা আবৃত্তি না শুনলে তো ঠিক এগোনো যায় না, তাই না? তাহলে শোভন একটা যদি ছোট করে একটা যদি শুনিয়ে দাও। এতক্ষণ ধরে তো আলোচনা হচ্ছিল, আমি শুনছিলাম, তো সেইগুলো নিয়ে বলার তো আর কিছুই নেই। কিছু কিছু প্রশ্ন আছে, আমি পরে, সুবোধদা আছেন, সুবোধদা তাড়াতাড়ি চলে যাবেন, তারপরে বলবো। কিন্তু এইগুলো শুনতে শুনতে কয়েকটা কবিতার কথা মনে পড়ছিল, সেই কবিতা একটা শোনাই। দেশকে ওরা ভাগ করেছে মা, দেশকে ওরা ভাগ করেছে মা, ভাষা আমার বুকের স্বপ্ন কাটতে পারবে না। সেই মা যদি কোল পেতে দেয়, কিসের আমার ভয়? যে দেশে যাই কোনো দেশই আমার বিদেশ নয়। নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে থাকবো দুই পারে দুই পা, নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে থাকবো দুই পারে দুই পা। ভাষা আমার জন্মভূমি, বাংলা আমার মা, ভাষা আমার জন্মভূমি, বাংলা আমার মা। বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান। যে গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছল ছল, এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো? শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল রবি গানে, যে নদীর কুল নেই সে স্রোতে বৈঠা যারা টানে। আব্বাস উদ্দিন দরিয়ায় ধরেছেন সুর, শাশ্বত বেহুলার ভালোবাসার সিঁথির সিঁদুর। ভাষা শহীদের খুনে সে সিঁদুর আরো লাল হলো, এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো? স্মৃতিতে এখনো শুনি বঙ্গবন্ধুর আহ্বান, পূবের আকাশ সয় শান্তিতে ভোরের আজান। 21-এর হাত ধরে চেতনার হয় হাতে খড়ি, বাংলা দেখলে আমি এখনো বাংলাদেশ পড়ি। মুক্তিযুদ্ধ ডাকে আগামীর দিকে হেঁটে চলো, এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো? বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান। যে গানে বৃদ্ধ বুক
রক্তে অশ্রু ছলো ছলো, সে যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। এটা দুটো কবিতা একটু মিল করলাম। প্রথমটি রামচন্দ্র পাদের কবিতা, তারপরে কবি সুমনের কবিতা, পরবর্তীকালে গান হয়েছে। বাহ, সেই সঙ্গে আমি একটু তারিক মঞ্জুরের কাছে আসছি। তারিক বাবু রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আর একটা বিষয় যে অনেক রকম আলোচনা তো আসছে, যেমন বাংলাদেশের আন্দোলনের কথা আসছে, তেমনই কিন্তু আমাদের অনিলদা প্রসঙ্গটা তুললেন, আমরা আসতামই, যে শিলচরের আমাদের যারা প্রাণ হারিয়েছেন, যারা এই বাংলাকে বাঁচানোর লড়াই করেছেন, প্রত্যেকের ক্ষেত্রেই সেটা তো সবটাই আমাদেরকে দিয়ে যাওয়া, তাই না? তো আপনাদের ক্ষেত্রে যেটা যেটা খুব ভালোভাবে বললেন যে একটা বড় লড়াই, তার পাশে আমরাও এগিয়ে চলেছি, আমরা আমাদের দেশের মধ্যে থেকেও আমরা বাংলাকে বাঁচানোর বলবো না, বাংলা তো রয়েছে, বরং বাংলাকে তার মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেই দিকটা দেখার লড়াই। তো আপনারা আর কি কি মানে স্টেপ নিচ্ছেন বা নিতে পারেন, যেটা সম্ভবত যে আইনি পদক্ষেপগুলো তো আছেই, কিন্তু যে ভাষার মধ্যে অনর্গল কথার মধ্যে যে ভাবে অন্য ভাষার মানে একেবারে গোজামিল হয়ে যাচ্ছে, সেটাকে কি আটকানো সম্ভব? আপনার কি মনে হয় সেটা? এটা আপনি যেটা বলছিলেন যে একটা উদাহরণ দিয়ে, যে জব এবং চাকরি, আরো তো প্রচুর শব্দ আছে, এটা একটা আসলে মনস্তাত্ত্বিক কারণ, যে আমাদের যে শব্দগুলো আগে আসে সেটা বিভাষী হোক আর নিজের ভাষারই হোক, যেগুলো আগে থেকে থাকে সেগুলোকে বেশি আপন মনে হয়। ফলে এই ব্যাপারটা আসলে আটকানো কঠিন, প্রচুর শব্দ আদান প্রদান ঘটতেই থাকে। তবে নিজের ভাষা যদি শক্তিশালী করা যায় তাহলে এই সংকট কিন্তু কমানো যায়, যেটা আমাদের ভাষা আন্দোলন সেই সুযোগটা করে দিয়েছে। এবং বাংলা যেহেতু বাংলাদেশের রাষ্ট্রভাষা এবং পশ্চিমবঙ্গেরও এখনো পর্যন্ত আমি মনে করি যে প্রধান ভাষা, আমরা যদি আমাদের ভাষাকে নানা জায়গা থেকে শক্তিশালী করে তুলতে পারি তবে ওই সংকটগুলো আসলে কমতে থাকবে। মানে কে কাকে প্রভাবিত করবে, কোন ভাষা কোন ভাষাকে প্রভাবিত করবে, এই ব্যাপারটা তখন কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে আক্রমণটা বরং কম হবে, বরং আমরাই অন্যদের উপর প্রভাব বিস্তার করতে পারবো। যেটা একটা প্রসঙ্গ এসেছে এখানে, যে অর্থনৈতিক ভাবে যদি আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারি তাহলে আসলে বৈশ্বিকভাবে বাংলা ভাষার মর্যাদা বেড়ে যাবে। আরেকটা ব্যাপার হলো, সেটা তো অর্থনীতি তার পথেই এগোবে এবং অগ্রসরতা অর্জন করবে, কিন্তু যেটা আমাদের জায়গা থেকে আরো বেশি করার আছে সেটা হলো আমাদের আসলে মূল পাঠ আসলে বাংলা ভাষায় হতে হবে, যেটা ইংরেজি মিডিয়ামের কথাও এসছে, ইংরেজি মাধ্যম, কিন্তু ইংরেজি ভার্সন বলে আরেকটা ব্যাপার বাংলাদেশে চালু হয়েছে, যেটা আসলে আরো বড় ক্ষতি করছে। যে শিশু চিন্তা করে বাংলা ভাষায়, কথা বলে বাংলা ভাষায়, সে যদি এখন বই পড়ছে এবং উত্তর লিখছে ইংরেজিতে, সেটা আসলে তার জন্য নতুন জ্ঞান সৃষ্টির জন্য এবং জ্ঞান গ্রহণের জন্য, প্রকাশ বা গ্রহণ কোনটার জন্য আসলে শুভকর বা মঙ্গলকর হয় না। আপনি শিলচরের উদাহরণ দিচ্ছিলেন, শুধু তাই না, আসলে ভাষার দাবিতে ভারতের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, বিশেষ করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য, এমনকি দক্ষিণ আফ্রিকাতেও হয়েছে। এই যে 21শে ফেব্রুয়ারি শুধু আসলে তারিখ না, এটা আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সুযোগ তৈরি করে দিয়েছে যে পৃথিবীর সমস্ত ভাষার মাতৃভাষার অন্তত প্রাথমিক শিক্ষাটা প্রত্যেকটা শিশুর জন্য নিশ্চিত করার জন্য এটা দাবিটা আসলে আরো জোরালো হয়েছে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কথা বললেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যেভাবে আপনার কাছ থেকে যে ব্যাখ্যাটা পেলাম এবং খুব বলা যেত খুব অ্যাপ্রোপ্রিয়েট, সেটা অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের একেবারে পৃথিবীর ভাষাগুলো তো ক্ষয়িষ্ণু হবে, অনেক ভাষা ছোট ভাষাগুলো হারিয়ে যাবে, কিন্তু যদি আমরা পাঠ্যপুস্তক অন্তত তার প্রাথমিক বর্ণশিক্ষা এবং শব্দ শিক্ষার কাজটা যদি তার মাতৃভাষায় বইয়ের মাধ্যমে করতে পারি, তাহলে বিপন্নপ্রায় ভাষাগুলো আসলে সেগুলোকে বিলুপ্ত করাও আসলে কঠিন হয়ে পড়বে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর সেই সঙ্গে যে জায়গাটা উনি ধরলেন, আমি অনিলদার কাছে আসছি। অনিলদা, আপনি যে আমাদের জায়গাটার, আমাদের ইতিহাসটাকে তুলে ধরছিলেন, যে আমাদের যে লড়াইটা ছিল, শিলচরের যে সংগ্রামীরা ছিলেন, যদি সেই প্রসঙ্গটা আরেকবার একটুখানি উল্লেখ করেন। আরেকটা কথা একটু বলা দরকার, যে বাঙালি, যেটা সুবোধ বলছিল, বাঙালি কেবল আমাদের এখানে পশ্চিমবঙ্গে সীমিত তা নয়, সারা পৃথিবীতে বাঙালি ছড়িয়ে আছে। যারা বাংলা ভাষায় কথা বলে, সে বাংলাদেশের হোক কিংবা পশ্চিমবঙ্গের বাঙালি হোক, সবাই বাঙালি। এখন সমস্যাটা হচ্ছে আরেকটা জায়গায়, যদি সংগ্রামের কথা বলা হয় তাহলে আমরা এখানে এই পশ্চিমবঙ্গে আমাদের সমস্যা আরো বেশি, আমরা অনেক বেশি চাপে আছি, চাপে থাকি। আমরা কেবল ঔপনিবেশিক ইংরেজি ভাষা দ্বারা প্রভাবিত হচ্ছে তা না, আমাদের উপরে রাজনৈতিক, অর্থনৈতিক,
সব রকমের চাপ আছে ভাষাকে রক্ষা করতে গেলে। যেটা কথা হচ্ছিল একটু আগে, সুমনদাও যেটা অর্থনৈতিক বলছিলেন। কথা, হ্যাঁ। রাজনৈতিক কথা, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বাংলা ভাষার উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপ সৃষ্টি সমাজ বিবর্তনের মধ্যে ঘটছে, এটা স্বীকার করে নিয়ে বলছি যে হয়তো দেখব আজ থেকে 4 প্রজন্ম পরে বাংলা ভাষায় আমরা খুব কম লোক কথা বলছি, হয়তো গ্রামের লোক কথা বলছে, যেটাও বলছিল মাঝিরা কথা বলছে, চাষিরা হয়তো কথা বলছে, কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর কেউ বাংলায় কথা বলছে না। তারা এখনই নিজেদের মধ্যে প্রায় সর্বত্রই একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, একদম মিশ্র ভাষা। অনিলদা খুব সেই কঠিন একটা সমস্যাটা জায়গায় আবার দাঁড় করালেন। বিরাট, এবং বাংলাদেশের লোকদের সুবিধা আছে, হ্যাঁ, সেটা তারা আমাদের সারা তো পৃথিবীতে সেই ছড়িয়ে প্রতিবন্ধকতা যেতে পারে। রয়েছে, সেটা আমাদের এখানে কিন্তু আমাদের এই অনেক সমস্যাটা প্রতিবন্ধকতা রয়েছে। এবং এই জায়গাটাতেই আসছি পঙ্কজদা, একটু আসছি, আমাদের একটা ছোট্ট বিরতি, মানে আমি এখানটা একটু থামাতে হচ্ছে। আমাদের সেটা একটু থামাতে হচ্ছে, কারণ আমাদের ব্রেকের টাইমটা যখন হয়ে গেছে, ব্রেকটা নিতেই বাধ্য আমি। মানে আমাকে একটু ক্ষমা করবেন, ব্রেকটা আমি নিয়ে নিচ্ছি। ছোট্ট বিরতি এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় পঙ্কজদাও কিছু বলবেন, এবং অবশ্যই সুমনদার কাছেও আসবো। সুবোধদা রয়েছেন, একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর, এবং কাশি একটু হয়েছে। সেই সমস্যাটা তো এখন সকলেরই হচ্ছে, মানে পঙ্কজদা থেকে শুরু করে আমি প্রত্যেকেরই আমাদের এই সমস্যাটা চলছে। যাই হোক, এবার অনিলদা যে জায়গাটা ছিলেন, এবার একটু সুমনদার কাছে আসে। সুমনদা, মানে উনি যেটা বললেন সেটা যদি ভবিষ্যৎ হয় তাহলে তো খুব দুঃখের। আমি তো সুবোধদার থেকে হ্যালো পেয়েছিলাম। না, সুবোধদা যেটা বলেছেন, অনিলদা যেটা হ্যাঁ, আপনারটা আসছে। অনিলদা যেটা বলেছেন সেটা তো আসলে এক কথা। দেখুন, বাংলা ভাষা, মানে আমি একটা জায়গাতে আমি আমার বক্তব্যে স্টিক করব, আমার ধারণা অনিলদা সেটা বলতে চেয়েছিলেন। দেখুন, বাংলা ভাষা বেঁচে থাকবে, সেটা বাংলাদেশে বেঁচে থাকবে, প্রবাসী বাঙালিদের মধ্যে বেঁচে থাকবে, কিন্তু এই যে পশ্চিমবঙ্গ নামে যে রাজ্যটি, সেখানে বাংলা ভাষা না বেঁচে থাকার অনেকগুলো কারণ আছে। And again I go back to the same point, প্রধান কারণ অর্থনীতি। এবং যেটা অনিলদা ব্রেকে বলবার চেষ্টা করছিলেন, পার্সোনালি আমায় বলেছিলেন রাজনীতি। দেখুন, আমরা যে একটা বড় রাষ্ট্রের মধ্যে যখন পড়ে গেছি, সেখানে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটগুলো আমাদেরকে ওভারকাম করতে হয়, তার মধ্যে দিয়ে চলতে হয়। এগেন আমি আপনাকে আবার মনে করাই, আপনার কলকাতা শহরে যদি 12টা চ্যানেল থাকে, আপনি ছাড়া অন্য কোনো চ্যানেল কেন বাংলা ভাষা নিয়ে অনুষ্ঠান করছে না? তার কারণ হচ্ছে প্রত্যেকটা চ্যানেলের মালিক, একটি চ্যানেল ছাড়া মালিকরা বোম্বেতে বসে আছে বা দিল্লিতে বসে আছে, সে তার মতো করে তার বাণিজ্য অনুযায়ী নির্ধারণ করছে। এবং আমি আবার একটা কথা খুব দুঃখের সাথে বলছি, সুবোধদা মাইট ডিসএগ্রি বা এগ্রিও করতে পারেন, সেটা হচ্ছে যে প্রবাসী বাঙালিদের মধ্যে পশ্চিমবঙ্গবাসীরা হচ্ছে সবচেয়ে খারাপ। তারা বাংলা ভাষার চর্চা সবচেয়ে কম করে, যতটা বাংলাদেশিরা করে। আপনি যদি মধ্যপ্রাচ্য বা ওয়েস্ট এশিয়া বলুন বা আমেরিকায় বলুন, সেখানে বাংলাদেশিরা যেভাবে বাংলা ভাষা নিয়ে চর্চা করছে, তাদের যারা সংস্কৃতি কর্মী, তাদের পেছনে যতটা অর্থ ব্যয় করছে, সেটা আমরা পশ্চিমবাংলার বাঙালিরা করি না। ইটস ভেরি ভারতীয়রাও ওখানকার। সুমনের কথাটা ধরে আমি একটা কথা, সুমন যেটা আমার একটা কথা বলার ছিল, সুমন যেটা বললেন, আমি একটু বলি দু লাইন। সেটা হচ্ছে রাজনৈতিক দিকটা কিন্তু একটা ভীষণ ভাষার পক্ষে অত্যন্ত জরুরি। এই যে ওর কাছ থেকে কিউ নিয়ে যেটা বলা যায়, সেটা হচ্ছে যে আজকে যদি যে মুহূর্তে আমরা যে বাংলার মধ্যে এখন দাঁড়িয়ে আছি, সেই জায়গায় বাংলা ভাষার পক্ষে একটা বিরাট সমর্থন রয়েছে রাজনৈতিক। সেই রাজনৈতিক সমর্থন যদি গুড়িয়ে দেওয়া হয়, যদি নষ্ট করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়ার চেষ্টা বারবার হয়েছে। কেননা বাংলা সুপ্রিমেসি, বাংলার গভীরতা, বাংলার বিস্তার, এগুলো সর্বভারতীয় স্তরে এক ধরনের কি বলবো, অপমান করার চেষ্টা হচ্ছে। এক ধরনের অবমাননার মধ্যে দিয়ে বাংলা ভাষা এবং তার ঐতিহ্যকে দেখা হচ্ছে। এইটা যে রাজনৈতিক ক্ষমতা, এটা যদি সঙ্গে সঙ্গে রাজনৈতিক ভাবে এটাকে মোকাবিলা যেভাবে করা হয়েছে, যেভাবে করা গেছে বেশ কয়েকবার, আপনারা যদি সিচুয়েশনটা ভাবেন যে এইটা যদি না করা হতো, তাহলে আজকে এই মুহূর্তে বাংলা ভাষার অবস্থাটা আরো বেশি জটিল জায়গায় চলে যেতে পারত। সুতরাং বাংলা ভাষা বেঁচে থাকবে, এটা রাজনৈতিক কারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি বাংলা থেকে যদি সেই রকম ভাবে একটা বিরাট কোনো রাজনৈতিক জায়গায় অ্যাচিভমেন্টে পৌঁছানো যায় সর্বভারতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে, তাহলে ভাষাটা ইতিমধ্যে সেখানে গিয়ে তার পাওয়ার, এটা তো সম্পূর্ণ ডাইনামিক্স অফ পাওয়ার। আপনি পাওয়ারের বাইরে তো কিছু নেই, এটা আমার কথা নয়, ফুকোর কথা।
পাওয়ারের বাইরে তো যেতে পারে না কিছু, পাওয়ারের মধ্যে আপনি আমি সবাই পাওয়ারের মধ্যে বসে আছি। এই ডায়নামিক্সটাকে বুঝতে হবে। বাংলা ভাষা শুধু বাংলা ভাষা নয়, বাংলা ভাষা যে বেঁচে আছে তার নিজস্ব একটা ডায়নামিক্স আছে। এই পাশে বাংলাদেশ, এখানে ত্রিপুরা, ওখানে আসাম, ও বরাক উপত্যকা, শিলচর, এইদিকে উড়িষ্যার বিরাট অংশ এখনো পর্যন্ত বাংলা, এইদিকে বিহার, এবং এইদিকে এই সব নিয়ে যে ভাষা ভূখণ্ডের কথা বলছি, তার নিজস্ব একটা ক্ষমতা শক্তি আছে। এই ক্ষমতা শক্তির জন্য কিন্তু আমি সুভদ্রার কথা দর্শন, সুভদ্রা যেটা বলছিলেন এটাকে থিওরিটিক্যালি প্লেস করা যায়। যে যে ভাষা শক্তিশালী হয়েছে, কন্নড় হোক, তামিল হোক, সেখানে কিন্তু আঞ্চলিকতা বাদ, যতই আমরা শব্দটাকে ছোট করে দেখি, তার একটা উত্থান হয়েছে। আপনি যখনই মানে তাসের দেশের মতো সবাই এক ভাষা বলছে, সবাই এক পোশাক পরছে, এই রাজনীতি বা এই সমাজ চলে আসবে, তখনই কিন্তু বাংলা ভাষা ডাউন হয়ে যাবে। আপনার যত বহু ভাষা, বহু ধর্ম, বহু বর্ণ, এই রাজনীতিতে যতদিন ভারতবর্ষে থাকবে ততদিন আপনার বাংলা ভাষার চান্স আছে। এক লাইন যোগ করে সুমনের কথায়, এটা অনিলদা নিশ্চয়ই আমাকে সমর্থন করবে। আমরা একই, এবার পঙ্কজদার কাছে আসবো। এক মিনিট পঙ্কজদা, আমি এক মিনিট বলতে চাই। খুব খারাপ একটা জিনিস ভাষার পক্ষে খুব উপকারী, সেটা হচ্ছে ইম্পেরিয়ালিজম। অত্যন্ত খারাপ, জঘন্য জিনিস, কিন্তু এটার জন্যই যে কটা ভাষা আন্তর্জাতিক ভাষা হয়েছে সবকটা ইম্পেরিয়ালিস্ট। না হলে ইংরেজি বলুন, স্প্যানিশ বলুন, ফ্রেঞ্চ বলুন, সম্ভবই হতো না। সব, এমনকি চাইনিজ, মানে তাদের নিজেদের একদম একেবারে। সুতরাং সবকটাই। রানা বাবু, আপনার কাছে আসছি, তার আগে একটু পঙ্কজদা আপনি যেটা বলতে চাইছেন। আমাদের ভাষা নিয়ে যে কথা হচ্ছে, রাজনীতির কথা হোক কিংবা সমাজনীতির কথা হোক, ভৌগোলিক রাজনীতির কথা হোক, আসল কথা হচ্ছে বাংলা ভাষার যদি অর্থনৈতিক ক্ষমতা না থাকে, তাহলে বাংলা ভাষাকে কখনোই টেকানো যাবে না। অর্থাৎ বাংলা ভাষা না জানলে এই রাজ্যে বাস করা যাবে না। বাংলা ভাষা না জানলে সেটা ওই যেটা বললেন, কাঠামোটা ওটা দরকার যাবে না। রাজনৈতিক কাঠামো যত স্ট্রং হবে, প্রেসারটাও রাজনীতি, রাজ্যে কোনো চাকরি পাওয়া যাবে না। আচ্ছা, আমাদের রাষ্ট্রভাষা কি? ভারতের রাষ্ট্রভাষা কি? একদম, আমরা সেই প্রশ্নটাও তো আছে। ভারতের রাষ্ট্রভাষা তো সেই অর্থে হিন্দি নয়, এটা তো জানতে হবে, কিন্তু আপনার বুঝতে হবে। কিন্তু আপনার মাথার মধ্যে আমরা বলবোই তো। যে কোনো আচ্ছা, আমি একটু রানাদাকে বলে নিই, কারণ রানাদা এই মুহূর্তে হয়তো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যোগাযোগটা। হ্যাঁ, ভারতের রাষ্ট্রভাষা হিন্দি নয়, ভারতের রাজভাষা হিন্দি। সেটা তো আলাদা কথা, রাষ্ট্রভাষা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ একদম। আচ্ছা, আমি একটু রানাদার কাছে চলে আসি, হয়তো যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। রানাদা, আপনি আমাদের আলোচনাটা নিশ্চয়ই শুনছেন, এবং আমাদের দেশের যেটা মানে আমাদের রাজ্যে বাস করে আমাদের বাঙালিদের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা যেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ঠিক সেই জায়গা থেকে আপনাদের প্রবাসীদের ক্ষেত্রে মানে কি ধরনের সমস্যা আসে বা আপনারা কিভাবে ওভারকাম করেন? আমাদের প্রবাসীদের ক্ষেত্রে একটা জিনিস হলো যে আমরা যারা বাবা মা, আমাদেরকে এই ভাষাটা অ্যাকচুয়ালি বাঁচিয়ে রাখতে হবে। কারণ আমরা এসেছি, আমরা তো আমাদের ভাষা জানি, আমাদের ভাষার মূল্যায়ন আমরা কিভাবে করতে হয় আমরা কিন্তু জানি। কিন্তু এক্সাম্পল যেমন দিই, আমার যেমন দুইটা মেয়ে, আমার মেয়ে একটা 10 বছর, আরেকটা হলো 7 বছর। আচ্ছা, তারা এখানেই জন্মগ্রহণ করেছে। তো এখানেই তারা কি হলো, এখানকার আমাদের ইউরোপে কিন্তু তাদেরকে অনেকগুলা ভাষা শিখতে হয়। একটা হলো, আমরা এস্তোনিয়া আছি, এখানে লোকাল ভাষাটা খুব ইম্পর্টেন্ট, এস্তোনিয়ান। তারপরে ইংলিশ তো আছেই, এছাড়া স্কুলে তাদেরকেও আরো 2টা ভাষায় পারদর্শী হতে হয়, স্প্যানিশ এবং জার্মান। আবার বাংলাটাও তাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা যেই কাজগুলা করি, আমরা বাসাতে সব সময় বাংলা বলি, সব সময়, যাতে তারা বাংলা ভালো মতো শিখতে পারে। আমরা যখন দেশে যাই, আমরা প্রত্যেক বছরই দেশে যাই, দেশে গেলে কি হয়, আমরা সব সময় একটা বাংলার একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করি এবং সবসময় করি। কিন্তু আমাদের যে ক্ষেত্রে আমরা যেটা খুব দেখি, আমাদের এই ইউরোপে অনেক বাবা মাকে আমরা এটা জিনিসটা লক্ষ্য করি, তারা মনে করে কি, তারা হচ্ছে সবসময় চিন্তা করে যে আমরা ইংলিশে কথা বলবো, এইটাতে বলবো, মাঝখানে অনেক কিছু বাচ্চাদের এই জিনিসগুলা না শিখিয়ে দেয়। তারা বাসাতেও দেখছি আমি অনেক সময় তারা ইংলিশে কথা বলে, তা আমি এটা কখনোই এটা সাপোর্ট করি না। আমার দুই মেয়ে খুবই ভালো বাংলা বলে, বাংলা ভাষা সম্বন্ধে জানে। তো আমাদের বাবা মাকেই এটা নিয়ে খুবই মানে এগিয়ে আসতে হবে। এবং আমি বাংলাদেশে যখন যাই, আমাদের অনেকগুলা ক্লাস আছে বাংলাদেশে, দেখলাম
যে হাই স্ট্যান্ডার্ড ক্লাস যেটাকে বলা হয় আপার ক্লাস, বরং এরাই বেশি ভুল করে। এরা আমি দেখি যে ইংলিশ মিডিয়ামে পড়ে ঠিকই, কিন্তু সবসময় তারা চিন্তা করে যে এরা প্রবাস থেকে আসছে, এদের সাথে ইংলিশে কথা বলবে। হ্যাঁ, কিন্তু আমি বলি না, তোমরা বাংলায় কথা বলো। তো আমাদের আসলে আমাদেরকে এইসব নিয়ে এগিয়ে যেতে হবে, যাতে আমরা এগুলাকে বাংলাকে বাঁচিয়ে রাখতে পারি। আর আমরা বাংলাদেশ যেহেতু বাংলা আমাদের যেহেতু রাষ্ট্রভাষা, তো অবশ্যই আমরা এটাকে যথেষ্ট মানে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করি। আর আমাদের এখানে অনেক কলিকাতার বন্ধুরাও আছেন, যারা এখানে অনেক কলিকাতার বন্ধুরা আছে, তাদের বেশিরভাগই কিছু আছে যারা বাংলা কথা বলে এবং বাংলাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু অনেকেই আছে যেগুলা আসলে অনেক দূরে, থেকে অনেক দূরে। তা আমরা ওইটাই চেষ্টা করছি যাতে এই জন্যই বোধহয় বাংলা ভাষাটা থাকবে, এবং শুধু থাকবে না, মর্যাদার সঙ্গেই থাকবে, কারণ যারা প্রবাসী রয়েছেন তাদের যেন গুরুদায়িত্ব, আর সেটা দায়িত্বটাই বোধহয় আমাদেরকে আয়নার মতো করে সামনে তুলে ধরে যে আমরা কি করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে ছিলেন আমাদের আজকের এই আলোচনায়। আর সেই সঙ্গে আমরা আলোচনা তো চালিয়ে যাব, আর সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। আর আমাদের সঙ্গে রয়েছেন সুবোধদা। তো মানে আমি সুবোধদা, অসংখ্য ধন্যবাদ। আর সুবোধদা আমাদের সঙ্গে রয়েছেন, সুবোধদার কবিতা না শুনে তিনি খুব ব্যস্ত, হয়তো কোথাও একটা যাওয়ার রয়েছে, তাকে আমরা কি করে ছেড়ে দিই। মানে এটা আমার একটা ছোট্ট অনুরোধ, একটা কবিতা তো শুনবো, একটু একটা ছোট্ট বিরতি, তারপরেই ফিরছি। আর খুব অল্প সময় আছে সুবোধদা, আপনারও কাশি উঠে গেছে, একটা ছোট্ট বিরতি নেই, একটু গরম জল খান, আর কবিতাটা শুনিয়ে কিন্তু তবেই ছাড়বো। সুবোধদার কবিতা ছাড়া এই অনুষ্ঠান সম্পন্ন হতেই পারে না। ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর, এবং বিরতিতে যাওয়ার আগে যে আশাটা জিয়ে রেখেছিলাম যে আমরা সুবোধদাকে পাবো, এবং সুবোধদা যখন সঙ্গে রয়েছেন তার কবিতাও শুনতে পারবো। সুবোধদা, কবিতাটার নাম আমি তোমার হারানো ছেলে বাংলা ভাষা। বাংলা ভাষা হাসে যখন, তখন আমি হাসি। ভাতের পাশে নুনের মতো তোমাকে ভালোবাসি। বাংলা ভাষা যখন কাঁদে, বৃষ্টি হয়ে ঝরি। কান্না দেখে কান্না পায়, কান্না সরবরি। রাগে তোমার বাংলা ভাষা যখন ফুঁসে ওঠে, আমার ঘরে সারা বাড়িতে লাল গোলাপ ফোটে। তারায় ভরা বাংলা ভাষা স্বর্ণ চাপা গাছে। বাংলা ভাষা আমার মায়ের আঁচলে বাঁধা আছে। আমি তোমার হারানো ছেলে, যখনই ফিরে আসি, ভাতের পাশে নুনের মতো তোমাকে ভালোবাসি। কি অপূর্ব! এটা কি মানে আপনি এই কবিতাটা পাঠ না করলে সত্যি এত সহজ ভাবে আমাদের আবেগ, আমাদের ভালোবাসার জায়গাটাকে বোধহয় আমরা বোঝাতে পারতাম না। খুব সুন্দর ভাবে, মানে সত্যি এটার কোনো ভাষা হয় না। আমি আর কি বলবো, মানে শুধু মুগ্ধতা রয়েছে। আর মনে হচ্ছে যেটা বলতে চেয়েছিলাম বোধহয় পারলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে তানজিনা রয়েছেন, আমাদের সঙ্গে লন্ডন থেকে রয়েছেন। আমি একটু যোগাযোগ করার চেষ্টা করবো তানজিনার সঙ্গে। তানজিনা, স্বাগত আপনাকে। হ্যালো। তানজিনা নিজেও একজন বাচিক শিল্পী, আমাদের যেমন শোভন সুন্দর রয়েছেন, তেমন তানজিনাকে আমরা পেয়ে গেছি। তানজিনা নিজেও একজন বাচিক শিল্পী, লন্ডনে রয়েছেন, এবং তিনি সাংবাদিকও একজন, এবং লন্ডন হেলথ সার্ভিসের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। অর্থাৎ যথেষ্ট ব্যস্ততার মধ্যেই তার জীবনটা কাটে বোঝা যাচ্ছে, এবং গুরুত্বপূর্ণ কাজ। তানজিনা, স্বাগত। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। এবং আজকে যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে, মানে নিজের মাতৃভাষাকে আমরা নিজেরা কতটা সমৃদ্ধ করতে পারছি, কতটা সম্মান জানাতে পারছি, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য আজকের এই আলোচনার, বা আমাদের মধ্যে নিজেদেরকে নিজের সামনে নিজের আয়নাটাকে ধরার আর কি। তো আপনারা তো প্রবাসে থাকেন, যেটা এতক্ষণ ধরে আরো দুজনের সঙ্গে কথা হয়েছে, তারাও পরবাসে থেকে যেভাবে তারা বললেন, এবং আমরা বুঝি যে যারা আপনারা বাইরে থাকেন তাদের তাগিদটা অনেক বেশি, অনেক আঁকড়ে ধরার তাগিদ, বেঁধে বেঁধে থাকার তাগিদ। তো সেক্ষেত্রে আপনি কিভাবে সেখানে মাতৃভাষাকে, বা বলা যেতে পারে নেক্সট প্রজন্মের কাছে তুলে ধরছেন, তাদেরকে অনুপ্রাণিত করছেন? জি, ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। প্রাসঙ্গিক একটি বিষয়, যেহেতু আজকে আমরা উদযাপন করছি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং কলকাতায় যেহেতু ভাষা হিসেবে বাংলা ভাষাকে এখনো ধারণ করা হয়, সেটিকে সাধুবাদ জানাই। আমরা সকলেই নিজস্ব অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি যে আমাদের যে মাতৃভাষা
সেটিকে কেমন করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া যায়। তো প্রবাসে আমি বলবো যে এটি হতে পারে আমার নিজের দেশে থেকে অথবা দেশের বাইরে থেকেও আমাদের অনেক ধরনের প্রতিবন্ধকতার সঙ্গেই আসলে পাড়ি দিয়ে নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের সাহিত্যের চর্চা করে যেতে হয়। এটা যে শুধুমাত্র প্রবাসে থেকে এই প্রতিবন্ধকতা অতিক্রম করতে হচ্ছে সেটির সঙ্গে আমি আসলে পুরোপুরি একমত নই। তো এখানে আরেকটি কথা যেটি বলা যেতে পারে যে 2021-এর সমীক্ষায় যদি দেখা যায় যে আমরা যদিও বাংলাদেশি বা বাঙালি যারা রয়েছি, বাংলা ভাষার চর্চা যারা ইংল্যান্ডে করছি, এখানে প্রায় যদি আমি ভুল না করি 2021-এর একটি সমীক্ষা অনুযায়ী প্রায় 6.5 লক্ষের মতো বাংলা ভাষী এখানে রয়েছেন। তো আমি যদি অন্যান্য ভাষা, এথনিক মাইনরিটি ভাষার সঙ্গে এটা তুলনা করি যে কি পরিমাণ মানুষ তারা রয়েছেন, স্প্যানিশ রয়েছে প্রায় 1,60,000-এর মতো, জার্মান এরকমই, ফ্রেঞ্চও এরকমই, চাইনিজ বলা যেতে পারে প্রায় 4.5 লক্ষের মতো, যদি আমি ভুল না করি, এটি 2021-এ চালানো একটি সমীক্ষা অনুযায়ী। তো সেখানে দেখা যায় যে প্রয়োগের ক্ষেত্রে তারা যেমন করে বিশ্বের অন্যান্য মানুষের কাছে যারা অন্য ভাষায় কথা বলছে তাদের কাছে তাদের ভাষাটিকে উপস্থাপন করতে সমর্থ হয়েছে, আমাদের ভাষাটা যদিও বিশ্বে বাংলা ভাষার যারা চর্চা করছেন 7ম অবস্থানে রয়েছে, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা হয়তোবা সেভাবে আগ্রহটা তৈরি করতে পারিনি বৈশ্বিক দরবারে, যে তারা যেমন করে ফ্রেঞ্চ শিখতে চাচ্ছেন, যেমন করে স্প্যানিশ শিখতে চাচ্ছেন, সেভাবে বাংলা ভাষাটাকে তারা আয়ত্ত করতে পারছেন কিনা। এটি একটি চ্যালেঞ্জের জায়গা। তবে আমি যেটি বলবো যে চর্চার জায়গাটা তো আসলে পরিবার থেকে শুরু হয়। তো আমরা পারিবারিক গণ্ডিতে চেষ্টা করি, এবং যেহেতু একটা বিশাল জনগোষ্ঠী এখানেও রয়েছে যারা শুধুমাত্র দিবস ভিত্তিক উদযাপন বা কর্মকাণ্ডে যে সীমিত রেখেছে ভাষার চর্চাটাকে সেটি নয়, সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন সেমিনার হচ্ছে, স্কুলগুলোতে যদিও বাজেট কর্তন ঘটেছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে এই ভাষাটির ব্যাপ্তি ঘটানো যায় আরো বড় পরিসরে। খুব সুন্দরভাবে বললেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি তাই, উনি খুব প্র্যাকটিক্যাল কথা বললেন যে চর্চা তো পরিবার থেকেই শুরু হয়, এবং আমরা যদি নিজেদের মধ্যে সেই চর্চাটাকে যথার্থভাবে মর্যাদা দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে নেক্সট প্রজন্মের কাছে ওটা স্বাভাবিকভাবেই তারা এর মধ্যে যুক্ত হয়ে যাবে, এবং আলাদা করে অনুপ্রেরণা জোগানোর বোধহয় প্রয়োজন। তবে সপ্তম জায়গা না, পঞ্চম জায়গায়, মানে পঞ্চম স্থান আছে বাংলা। হ্যাঁ, পঞ্চম স্থান। আরেকটা জিনিস বলছি, তাহলে তো আরো 2 ধাপ এগিয়ে গেছে, তো সেই জায়গাটা বোধহয় আমাদের দায়িত্বটা আরো বেশি করে বেড়ে যায়। এখানে যে জিনিসটা আসলে আমি বলতে চাই, যেহেতু এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়, যখন আমরা বাংলা ভাষার প্রসারে কিভাবে আরো কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা যখন হয়, আমার কাছে মনে হয় যে প্রযুক্তির ব্যবহার তো এখন অনেক বেড়েছে। সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে আমাদের ভাষাটিকে আমরা কেমন করে আসলে গুছিয়েছি, যেটি আসলে শিশুতোষ করে তৈরি করা হয়েছে কিনা, শিশুরা যখন এই ভাষাটিকে প্রয়োগ করতে চায়, তাই আপনি যে জায়গাটা বলেন, আমি এই সুমনদার কাছেও আসছি একটু, আমি অনিলার কাছেও আসছি। অনিলা, আপনি আগে একটু বলুন যে আমরা ছোট ছোট ছড়াগুলো, তো এই ছড়া শুনে তো আমরা বড় হয়েছি, ছড়া বা গল্পর বই, এই বিশেষত যে বাচ্চারা, আমরা তো আগে শুনি, শোনাটা আমাদের সব থেকে নিজেদেরকে তৈরি করার ক্ষেত্রে প্রথম ধাপ। তো সেক্ষেত্রে ছড়ার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে খুবই দৈন্যতা। তো এই জায়গাগুলোতে একটুখানি যদি প্রথম কথা হচ্ছে যে শুরু তো হবে একটা শিশু সাহিত্য, আমরা বলি কিশোর সাহিত্য, সেই জায়গা থেকে হিসেব করে দেখুন সুকুমার রায়ের পর আমরা আজকে যেখানে আছি সেখানে কিন্তু এই সাহিত্যের যে অবনমন হয়েছে সেটা তুলনামূলকভাবে অবিশ্বাস্য। অর্থাৎ জোর করে খুব প্রতিষ্ঠিত লেখকদের, ঔপন্যাসিকদের দিয়ে যদি আপনি শিশু কিশোর করেন তাহলে তার ফলটা খুব একটা ভালো হয় না, তাই হয়নি। 2 নম্বর কথা হচ্ছে, ভেবে দেখুন, একটা কথা বলবো ভাবছিলাম অনেকক্ষণ, যে ভাবুন যে ব্যঙ্গ কবিতা এখন নেই। ধরুন আগে আমরা প্যারোডি শুনতাম, প্যারোডি একসময় ভীষণ পপুলার ছিল। সে প্যারোডি কি ছিল? খুব পপুলার গানগুলোকে ব্যঙ্গ করে লেখা হতো। হ্যাঁ, যেমন দীপেশ সেদিনও লিখেছে, আমার এই দেশেতে জন্ম যেন ওই দেশেতে মরি, মানে আমেরিকায় থাকে তো সেই জন্য এটা ব্যঙ্গ করে বলেছে। এখন এই যে প্যারোডি গুলো আগে ছিল, আপনি দেখুন কোনো প্যারোডি নেই। আগে কবিতাকে নিয়ে প্যারোডি ছিল, আমরি বাংলা ভাষা নিয়েও প্যারোডি আছে। হ্যাঁ, তো এই প্যারোডি গুলোও নেই। বাঙালির কি
ক্রমশ দুটো তিনটে জিনিস হারিয়ে ফেলছে। সেটা হচ্ছে তার সেন্স অফ হিউমার, আমি যেটাকে বলি, যে তার যে খুব গুরুত্বপূর্ণভাবে সে যে ভাবতে চায় এবং এবং আমাদের যে হাসাতে পারে, আমাদের হাসিটাই তো চলে যাচ্ছে। এখানেই খুব ছোট্ট একটা মজার জায়গা আমাদের ছোটবেলায় আমরা পেতাম, সেটা হচ্ছে কবির লড়াই, খুব মজা, বা নিজেদের মধ্যে একটা ছন্দে কথা বলার চেষ্টা। তো এইখানে সুমনদা, এই ছোট ছোট দিকগুলো যদি আমরা রাখতে পারি নিজেদের ঘরে, যেটা উনি বললেন যে পরিবার থেকে, তো এই জায়গাগুলো। আমি একটা কথা বলি ছোট্ট, সুমনের কথা ধরেই আমি বলছিলাম যে এই তুমি বলছো না বাচ্চাদের বাংলা ভাষায় বাংলায় কথা বলাতে এনকারেজ করা, আমাদের কলকাতার মধ্যে সেটা তো কমে গেছে অনেক, কিন্তু সুমনও জানে, সবাই জানেন হয়তো, যে এখন আমেরিকাতে প্রত্যেকটা মানে স্টেটে এবং প্রত্যেকটা শহরেই প্রায় একটা করে বাংলা স্কুল হয়েছে। এবং বাংলা স্কুলে যেটা হয়েছে যে বাংলা, এবং এমন কিছু সচেতন পরিবার আছে যেখানে সেই বাংলা স্কুলে তো সব বাচ্চাদের দেওয়া হয়, এবং বাড়িতে আসলে যদি বাংলায় কথা না বলে তাহলে বাবা মায়েরা উত্তর দেয় না, এরকম একটু যোগ করে অস্ট্রেলিয়াতেও বাংলা স্কুল হয়েছে, এটা অদ্ভুত ব্যাপার। আমি একটু মানে একদম আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি, সময় একেবারেই নেই, তো এক লাইনে আমি একটু পঙ্কজদার কাছে আসছি। পঙ্কজদা, খুব সংক্ষেপে যদি বলেন কিছু। আসলে আজকের দিনটাতে যার কথা বারবার মনে পড়ছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আজকে তাকে স্মরণ করতে চাই, যার আহ্বানে ভাষার ভিত্তিতে একটা দেশ, স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছিল। আমি তোমাকে যে অনুষ্ঠানটার কথা বললাম, তার পরদিন সকালবেলা রাজভবনে গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করি, তাকে প্রণাম করি। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি আপনার অনুষ্ঠানটা শুনেছিলেন? উনি বললেন, শুনবো না, তোমার দেশের এত বড় বড় লোক আমার দেশ নিয়ে বললো, আমি নিশ্চয়ই শুনেছি, কিন্তু একবারও সেই কথা বলেননি যে ডক্টর রমেশচন্দ্র মজুমদার সতর্ক করেছিলেন আপনার প্রাণ সংশয় করবে, সে কথাটাকে উনি বিশ্বাসই করেন। এখানে সুমনদা একদম শেষ পর্যায়ে আমি সুমনের কাছে বলবো, এক লাইনে তুমি কিছু শুনিও সুমনদা। যেখানে অনিন্দা শেষ করেছেন সেখানে বলবো, দেখুন আমাদের ক্রাইসিসটা কোথায় হয়ে গেছে, সংকটটা আমাদের ক্রাইসিসই বললাম। একজন পরিচালক, যথেষ্ট ভালো পরিচালক, অনুরাগ কাশ্যপ, সেটা খুব দামি কথা বলেছেন, আমি মনে করি দামি কথা বলেছেন, যে হিন্দি ফিল্ম তো সেকেন্ড লেয়ারে ছিল, ওখান থেকে পড়েছে, আমরা মানে টপ থেকে এভারেস্টে ছিল, সেখান থেকে তাতে বাঙালি মানে গেল রব তুলে, অথচ একবারও বুঝলো না যে আসলে যে সত্যি সত্যি এরা খাঁটি কথা বলেছে। যেখানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক সিনেমা বানাতেন, সেখানে যা সিনেমা বানানো হয় আমি সেটা নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু এই যে বাস্তবকে অস্বীকার করা, ওই যে খুব সুন্দর করে অনিন্দা বললেন না, বোধহয় দীপেশ চক্রবর্তী কথা বললেন, তো দীপেশ দ্বারা প্রবাসী থাকবেন, প্রবাসে নিশ্চয়ই বাংলা ভাষার চর্চা হবে, আমি শোভন সুন্দরের বক্তব্যের সাথে একমত। কিন্তু আপনি যদি দেখেন কলকাতা শহরে বাংলা সংবাদপত্রের বিক্রি কমছে, বাংলা বইয়ের বিক্রি কমছে, সবকিছুতে বাংলা কমছে। এটা দুর্ভাগ্যজনক, কারণ আবার আমি বললাম যে সুবোধ থাকার কথা বলছিলাম, অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তিতে আমরা পিছিয়ে গেছি। আমি এই পিছিয়ে যাওয়া থেকে এগিয়ে যাওয়ার জন্য বলবো, আমি একটা আশার কথা শোনাই। বাংলা আমার যোগায় খুশি, বাংলা আমার ভোলায় শোক, বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার তৃতীয় চোখ, এই চোখেতেই স্বপ্ন আঁকি, দেখুক দেশের লক্ষ লোক, বাংলা ভাষার সুদিন ঘিরে স্বপ্ন আমার সত্যি হোক। এই ভাষাতেই অবন ঠাকুর খেলেন বুড়ো আংলাতে, রামপ্রসাদ ও কালী নামের বাঁধেন বেড়া বাংলাতে, বাংলা ভাষার শিরস্ত্রাণে এরাই যোগান রঙিন পালক, ছুটলে গাড়ি বাংলা ভাষার যাত্রী সবাই এরাই চালক। ঘুম পাড়ানি মাসি পিসি এই ভাষাতেই দেয় যে দোল, শচীন দেবের গানেও শুনি টাকডুমাডুম বাংলা ঢোল। এই ভাষারই জন্য হলো শহীদ যেসব তরুণ প্রাণ, সংকটে আজ তাদের কথাই স্মরণ করুক কবিতা গান।